আসসালাম লাইবা। আচ্ছা, একটু দেরি হয়ে গেল শুরু করতে। ওই যে টেকনিক্যাল একটু ইস্যু হয়ে গেছিল আর কি, এই কারণে একটু দেরি হয়েছে। তো সমস্যা নাই, আশা করি তোমরা বাকিরাও দ্রুত জয়েন করে ফেলবে এবং আমরা শুরু করে দিব আর কি। এবং শুরু করে হচ্ছে আমাদের যেটা হবে ওই ওকে, তোমাদের কারো কারো সমস্যা হয়েছিল গ্রুপে দেখা যাচ্ছে, বলা হচ্ছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 10 11 লেকচার শিট আছে না এটাতে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু দেরি হয়ে গেল আর কি, এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে একটু হয়ে গেছে আর কি, বুঝতে পারছো? টেকনিক্যাল ইস্যুগুলো মাঝে মধ্যে হয়ে যায়। আশা করি খুব একটা কিছু হবে না, আমরা ফুল ক্লাসটাই কভার করে ফেলবো ইনশাল্লাহ, সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, তোমরা কি জানো এখন আমরা আজকে তো ইতিহাসের ক্লাস হবে। তো ইতিহাসের ক্লাসের মধ্যে হচ্ছে কোন কোন অধ্যায়গুলো আমরা আজকে কভার করবো সেটা কি তোমরা জানো? একটু জানাও তো, কারা কারা জানো যে আজকে কোন কোন অধ্যায়ের ক্লাস আমরা কভার করব, এটা কি ওকে। নাজনিবা বলছে হচ্ছে 2 4 11 এবং 13, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, সামিরা আমার ক্লাস করছে হচ্ছে ইউজার। ইউজার নামে একজন আছে, তোমার নামটা কি আমাকে একটু মেনশন করো। হ্যাঁ, আরাবিও বলছে। হ্যাঁ, নাম এখন ঠিক আছে। তাহলে আমরা আজকে টোটাল 4টা অধ্যায় কভার করব। 4টা অধ্যায় কভার করাতে একটু কঠিন, তাই না? মানে এত কম সময় 4টা অর্ডার আমরা কেমনে কভার করব? এটা একটা বড় প্রশ্ন না? কিন্তু আমরা সেইভাবেই ক্লাসটাকে প্রিপেয়ার করছি, বুঝছো? যে যেন আমরা যে আমাদের 2 ঘন্টার কথা, কিন্তু তোমাদের যদি বোরিং লাগে, মনে হয় যে 2 ঘন্টা কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে, তাহলে আমরা হচ্ছে কম সময়ের মধ্যে শেষ করা ট্রাই করবো আর কি, বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে তোমরা হচ্ছে একটু ডিস্টার্ব হবে আর কি এখানে, হ্যাঁ। একটা মিনিট তোমরা ওয়েট করো, আমি এটা একটু সাইডে। তোমাদেরও বোধ হয় ব্যাড লাক, সাথে আমারও আর কি একটু ডিস্টার্ব হয়েই যাচ্ছে, বুঝছো? তো আমাদের হচ্ছে এখানে নয়েজ হয়েছিল, এই জন্য আমি রুমটা চেঞ্জ করে আসলাম আর কি। এখন আমাকে একটু জানাও, আমাকে একটু আস্তে কথা বলতে হবে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। ওয়ালাইকুম আসসালাম। শাহরিয়ার, ইউজার হচ্ছে শাহরিয়ার। ও, ওকে, ঠিক আছে শাহরিয়ার ভাই, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে হুমায়রা। ঠিক আছে, হ্যাঁ আমি একটু আস্তে কথা বলবো কিছুক্ষণ সময়ের জন্য, নামাজ শেষ হইলে আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা 4টা অধ্যায় একদিনে কভার করতে হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে দ্রুত শেষ করে ফেলবো, মানে দ্রুত বলতে আমরা একটু গুছিয়ে পড়তে হবে, হ্যাঁ। ধরো আমরা আমাদের যে 4টা অধ্যায়, সেই 4টা অধ্যায় যেহেতু এটা ইতিহাস, ইতিহাসের কোর যে টপিক গুলো আছে, সেই টপিক গুলো হচ্ছে আমরা কভার করা ট্রাই করবো, বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে 8জন আর 7জন আছো, তোমরা সবাই আমাকে একটু জানাও যে তোমাদের হচ্ছে নোটপ্যাডটা রেডি আছে কিনা, কারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমরা সাথে সাথে নোট করে ফেললে পুরো অধ্যায়টা তোমাদের কভার হয়ে যাবে, পরীক্ষার সময় জাস্ট রিভিশন দিয়ে ভালো করে তোমরা পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে। চলো, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এই যে স্ক্রিনটা আমি শেয়ার দিলাম, একটু কনফার্ম করো যে স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ। স্ক্রিনটা শেয়ার দিলাম। ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? স্ক্রিনটাকে ঠিক মতো দেখতে পাচ্ছ? ঠিক আছে। আরবি, থ্যাংক ইউ, তুমি বলছো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। চলো, তাহলে আমরা হচ্ছে আজকে ইতিহাসের দ্বিতীয়, চতুর্থ, 11তম এবং 13তম অধ্যায়টা কভার করবো। কি কি আছে এখানে? বিশ্ব সভ্যতা। বিশ্ব সভ্যতার উপর আমি কয়দিন আগেই তোমাদের একটা ক্লাস নিছি, আমার মনে আছে। আশা করি তোমরাও সেটা তোমাদের মনে আছে। তো সেখানে আমরা জাস্ট একটু রিভিশন দিয়ে যাবো আর কি, খুব বেশি কিছু বলবো না, ঠিক আছে। তারপরে 2 নম্বরে দেখো, এই যে প্রাচীন বাংলার যে আহ এই যে দেখো, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসটা দেখবো। তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশের ভাষা আন্দোলন, পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এবং 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোকে আমরা এখন দেখবো, ঠিক আছে। তারপরে চলো আমরা যদি আরো সামনে যাই। হ্যাঁ, দেখো এখানে স্যারের পরিচয় দেওয়া আছে। এই যে দেখো হচ্ছে প্রথম যে অধ্যায় ছিল, 2 নম্বর অধ্যায়, বিশ্ব সভ্যতা, তাই না? সেই বিশ্ব সভ্যতার মধ্যে কি কি আছে দেখো। বিশ্ব সভ্যতার যে একটা সংক্ষিপ্ত অংশটুকু আমরা পুরা সভ্যতাটা গুলো দেখে নি ফেলি, তাহলে তোমরা বইতে অনেক ডিটেলসে দেওয়া আছে। আমরা যেটা করব, এই পুরো বিশ্ব সভ্যতাটাকে আমরা 3টা ক্যাটাগরি করব। আমি হচ্ছে তোমাদেরকে এই অধ্যায়ে ক্লাস নিয়েছিলাম, তখনও দেখাইছিলাম যে
একটা হচ্ছে আমরা নদী ভিত্তিক ক্যাটাগরি করব সভ্যতাকে। কিছু সভ্যতা আছে নদী ভিত্তিক, এবং কিছু সভ্যতা আছে ইউরোপ ভিত্তিক, আর কিছু সভ্যতা আছে আমেরিকান ভিত্তিক, ঠিক আছে? এটা ওইভাবে তোমাদের বইতে হুবহু নাই আর কি, এটা আমি একটু ওইভাবে বানাইছি। যে পৃথিবীর ইতিহাসে মানুষ কিন্তু একসময় কি করতো, তোমার বনে জঙ্গলে বসবাস করত। সেখান থেকে এই যে আজকের যে যুগ আসছে, ইতিহাসের বা সভ্যতার উন্নত শিখরে আমরা পৌঁছেছি, এই যে পৌঁছার একটা ধাপ আছে, সেই যে ধাপে বিভিন্ন পর্ব আছে, সেই পর্বগুলাই মূলত কি বিশ্বাস সভ্যতা। পৃথিবীতে বিভিন্ন সভ্যতা আছে, সেই সভ্যতাগুলোকে আমরা তিনটা ক্যাটাগরি করে ফেলছি। একটা হচ্ছে নদীভিত্তিক সভ্যতা, ইউরোপীয় সভ্যতা এবং আমেরিকান সভ্যতা। এখন আমরা এই যে নদীভিত্তিক সভ্যতা করলাম, এখানে দেখো কি কি আছে। প্রথমটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, দ্বিতীয়টা হচ্ছে সিন্ধু সভ্যতা, তৃতীয়টা হচ্ছে মিশরীয় সভ্যতা, চতুর্থ নাম্বার হচ্ছে চৈনিক সভ্যতা। তাহলে আমরা নদীভিত্তিক চারটি সভ্যতা দেখলাম, মেসোপটেমীয়, সিন্ধু, মিশরীয় এবং চৈনিক। অর্থাৎ এই চারটি সভ্যতাই কি নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বিষয়টা বোঝাই যাচ্ছে? 6-10, আমি যে হচ্ছে তোমাদের থেকে একটা ফর্ম নিছিলাম যে কার কোন অধ্যায়ে হচ্ছে সমস্যা আছে, তোমরা সেটা দিছিলে না, সেটা অনুযায়ী হচ্ছে ক্লাসগুলো হচ্ছে আর কি। আজকে একটা, সামনে আরো হবে, তোমরা এরা ক্লাসগুলো পাবা, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখলাম যে নদীভিত্তিক এই চারটি সভ্যতা আছে। আমরা যদি ইউরোপকে কেন্দ্র করে যে সভ্যতাগুলো আছে সেগুলো যদি দেখি, সেগুলো কি কি আছে দেখো। দুইটি সভ্যতা ইউরোপদের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে গ্রিক সভ্যতা, আর একটা হচ্ছে রোমান সভ্যতা। এই দুইটা কি ইউরোপকে কেন্দ্র করে গড়ে উঠছে, ঠিক আছে? তারপরে তুমি আসো দেখো আমেরিকান সভ্যতা। আমেরিকাকে কেন্দ্র করে, আমেরিকাতে মানে সভ্যতার ইতিহাসে আসলে আমেরিকানদের খুব একটা কি নাই, অবদান নাই। ওরা বিভিন্ন জায়গা থেকে চুরিদারি করে কি করছে, নিজেদের গড়ে তুলেছে, বুঝছো? এক্ষেত্রে এই জন্য দেখো যে ওদের ছোট ছোট কিছু সভ্যতা আছে, সেটা হচ্ছে মায়া সভ্যতা, আরেকটা হচ্ছে ইনকা সভ্যতা, আরেকটা হচ্ছে অ্যাজটেক সভ্যতা। এই তিনটি সভ্যতা হচ্ছে আমেরিকান সভ্যতা, আর বাকি দুইটি হচ্ছে ইউরোপীয় সভ্যতা আছে দুইটা। আর নদীভিত্তিক যে সভ্যতাগুলো আছে বা পৃথিবীর ইতিহাস আলোচনা করতে গেলে যেই সভ্যতাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে এই সভ্যতাগুলো, ঠিক আছে? নদীভিত্তিক সভ্যতাগুলো, ঠিক আছে? এগুলার হচ্ছে এখানে সময়কাল দেওয়া আছে, অবস্থান দেওয়া আছে। এগুলা সামনে সামনে আমরা আরো পড়বো, এই কারণে আমি এখানে পড়ছি না আর কি, আমি স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে এই যে দাগ দিয়ে দেখাইলাম, তোমরা কি যে তিনটি ক্যাটাগরি করছি এবং তিনটি ক্যাটাগরির ভিত্তিতে যে নদীগুলো সভ্যতাগুলো আমরা পালাইছি, এগুলো তো বুঝতে পারছো, তাই না? আমরা এখন সামনে যাব, হ্যাঁ। সামনে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখতে পাই দেখো। যে প্রথম হচ্ছে চৈনিক সভ্যতার কথা আমরা দেখছিলাম, যে প্রথম হচ্ছে চৈনিক সভ্যতা। তাহলে আমরা দেখছিলাম যে নদীভিত্তিক সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। সেটা কোথায়, এটার অবস্থান কোথায়? যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থান করছে এই সভ্যতাটি, ঠিক আছে? এবং এটার সময়কাল কবে? খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে এটার সূচনা হয়েছে, ঠিক আছে? 5000 অব্দে থেকে। তোমরা কি খ্রিস্টপূর্ব বিষয়টা কি বুঝো? খ্রিস্টপূর্ব যে বিষয়টা, এই সময়টালটা কি তোমরা সবাই বুঝো? একটু বলো তো। না বুঝলে আমি হচ্ছে তোমাদেরকে বুঝাই দিব আর কি। বুঝছো খ্রিস্টপূর্ব? হ্যাঁ, আরবে বুঝতে পারছে। আমি যদি কেউ না বুঝে থাকো তাহলে আমি একটু বলে দেই। আমরা যে এখন 2000 সাল বলি না, এই যে 2000 সালটা যখন শুরু হয়েছে, বুঝতে পারছো? 2000 সালটা 2000 যখন হচ্ছে 1 সাল শুরু হয়েছিল, 1 সাল, 2 সাল, 3 সাল, এরকম তো 2000 সালে আসছে। ওই যেই সময় থেকে শুরু হয়েছিল, ওই সময়কার পূর্বের যে সময়টা, ওটাকে কি বলা হয়? খ্রিস্টপূর্ব একটা। আরেকটা হচ্ছে তোমরা যিশু খ্রিস্টের নাম শুনেছ, অথবা তোমরা হচ্ছে, আমরা মুসলিম যারা আছে তারা হচ্ছে ঈসা আলাইহিসসালামের নাম আমরা জানি। ঈসা আলাইহিসসালামের জন্মের যে পূর্বের সময়টা, ওই সময়টাকে কি বলা হয়? খ্রিস্টপূর্ব বলা হয়। অথবা যিশু খ্রিস্টের জন্ম সময়টার পূর্বের সময়টা কি বলা হয়? হ্যাঁ, খ্রিস্টপূর্ব বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যে সিন্ধু, আরেকটা নদীভিত্তিক আরেকটি সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতাটা হচ্ছে সিন্ধু নদীর তীরে, এটা পাকিস্তানের আশপাশে অবস্থিত আর কি। বর্তমান যে পাকিস্তান আছে, ওখানে যে সিন্ধু নদী আছে, সেই সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতাটি গড়ে উঠেছিল কত সালে? এটা হচ্ছে যে খ্রিস্টপূর্ব, দেখো যে খ্রিস্টপূর্ব কত, 2500 অব্দ থেকে 1500 অব্দ সময়ের মধ্যে এটা গড়ে উঠেছিল। অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতার প্রায় 2500 বছর পরে এই যে সিন্ধু সভ্যতা, সেটা
গড়ে উঠেছিল, ঠিক আছে। তারপরে আমরা আসবো নদীভিত্তিক আরেকটি সভ্যতা আছে, মিশরীয় সভ্যতা। হ্যাঁ, মিশরীয় সভ্যতা হচ্ছে নীল নদের তীরে, মিশরের যে নীল নদ আছে সেই নীল নদের তীরে হচ্ছে এটা গড়ে উঠেছে। এবং এই যে মিশর, মিশরকে বলা হয় কি নীল নদের দান, এরকম একটা কথা কিন্তু আছে ইতিহাসে, ঠিক আছে। দেখো যে মিশরীয় সভ্যতা এটা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব কত 5000 অব্দ থেকে 662 অব্দ পর্যন্ত। অর্থাৎ যে আমরা যদি দেখি মিশরীয় সভ্যতা এটার সময়কাল অনেক বেশি, বুঝতে পারছো। এবং মিশরীয় সভ্যতা এবং তুমি যদি মেসোপটেমিয়া সভ্যতা দেখো, দুইটাই কিন্তু কি কাছাকাছি সময়ে। এটাও শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 5000 অব্দে, এটাও শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 5000 অব্দে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে গ্রিসে এবং মিশরে কাছাকাছি সময়ে আলাদা আলাদা দুইটি সভ্যতা গড়ে উঠেছে, বুঝতে পারছো। গ্রিসে ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে হচ্ছে গড়ে উঠছে তোমার কি, গ্রিসে না, গ্রিস তো অন্য আরেকটা। তা ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠছে কোন সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা। এবং মিশরীয় সভ্যতা কি মিশরকে কেন্দ্র করে একই সময়ে গড়ে উঠেছে, ঠিক আছে। চৈনিক সভ্যতা, চীনরা হচ্ছে বলতে গেলে সর্বকালেই সেরা জাতি ছিল, এখনো কিন্তু তারা সেরা জাতি, তাই না চীনরা। তো চীনের যে হুয়াংহো একটা নদী আছে, হ্যাঁ, হুয়াংহো নদী, হ্যাঁ, হুয়াংহো নদীকে চীনের কি যেন বলা হয়, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি এই মুহূর্তে। তো হুয়াংহো নদী হচ্ছে চীনের প্রাণ, এই টাইপের কিছু একটা বলা হয় আর কি, বুঝছো। তো হুয়াংহো একটি নদী আছে, সেই নদীর তীরে হচ্ছে কি চৈনিক সভ্যতা কিংবা চীন সভ্যতাটা গড়ে উঠেছিল কত সালে, যে আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 থেকে 1000 অব্দের মধ্যে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে যে আরো কিছু বেশ কিছু পরেই তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে নদী ভিত্তিক যে সভ্যতা, সেই সভ্যতাগুলোর হচ্ছে যে চারটি সভ্যতা দেখছিলাম, মেসোপটেমীয়, সিন্ধু, মিশরীয় এবং চৈনিক। সেটার অবস্থানটা আমরা দেখলাম কোন কোন নদীর তীরে। মেসোপটেমিয়া আছে ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী, এটাকে ফুরাত নদী তোমরা নাম শুনছো, হ্যাঁ, ফুরাত নদী বলা হয়। ফুরাত নদীর তীরে হচ্ছে মূলত এটা অবস্থিত। এটা মেবি ইরাক টাইপের এদিকে আর কি, বুঝতে পারছো, ইরাক ইরান এই দিকে আশপাশে কোথাও আছে। তার বর্তমান যে ইরাক ইরান আছে এদিকে আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এবং ফুরাত নদী যেটা বলা হয় এটা কিন্তু কোথায়, ইরাকেই, ইরাক বা ইরান এই দিকে অবস্থিত আছে আর কি। আর সিন্ধু, পাকিস্তানের আশপাশে হচ্ছে সিন্ধু নদীর তীরে হচ্ছে সিন্ধু সভ্যতা গড়ে উঠছে। মিশরে হচ্ছে নীল নদীর তীরে হচ্ছে কি মিশরীয় সভ্যতা গড়ে উঠছিল। আর চীনে তো চৈনিক সভ্যতা গড়ে উঠছে। এই বিষয়গুলো কি আমাদের ক্লিয়ার মনে থাকবে এখন? খুব সংক্ষেপে তোমরা বইতে পড়লে দেখবা যে অনেক লম্বা করে বোঝানো হয়েছে, কিন্তু এখানে আমি তোমাদেরকে একদম সহজ করে ছোট করে মূল মেসেজটা দেওয়া ট্রাই করেছি। তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো, কারা কারা বুঝতে পারছো। তোফায়েল, তাসনুবা, সামিরা, নাজনিবা, উমায়রা, তারপর আরাবী, সবাই বুঝতে পারতেছো নাকি আমি একাই বলে যাচ্ছি বলো তো? ওকে, হুমায়রা ওকে বুঝতে পারছে, তারপরে হচ্ছে নাজনিবা বুঝতে পারছে, তাসনুবাও বুঝতে পারছে, আরাবিও বুঝতে পারছে, ওকে, লাইবাও বুঝতে পারছে। আচ্ছা, তুফাইলও বুঝতে পারছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলো সামনে আগাই, হ্যাঁ, আমরা তাহলে আরো সামনে আগাই। তাহলে এই নদীভিত্তিক যে সভ্যতাগুলো আছে সেগুলোকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারবো, ঠিক আছে। তোমরা মূল মেসেজগুলো মনে রাখলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে, এইভাবে তোমরা এটাকে মনে রাখা ট্রাই করিও। আমরা এখন আসো গ্রিক সভ্যতাতে আসলাম। এই যে গ্রিক সভ্যতা যেটা আছে, আমরা জানি যে গ্রিসকে কেন্দ্র, সরি গ্রিস না, ইউরোপীয় সভ্যতা, আমি যেটা মার্ক করেছি ওটাকে ইউরোপীয় সভ্যতা। হ্যাঁ, যে সভ্যতা আছে সেই সভ্যতার মধ্যে দেখলাম কি ইউরোপকে কেন্দ্র করে দুটি সভ্যতা আছে, একটা হচ্ছে গ্রিক সভ্যতা আর একটা হচ্ছে কি রোমান সভ্যতা, ঠিক আছে। এই গ্রিক সভ্যতাটা যে কোথায় গড়ে উঠছে দেখো, যে ভূমধ্যসাগরীয় অঞ্চলে, বুঝছো। এবং এটার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1100, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 1100 অব্দে আর কি, ঠিক আছে। তুমি যদি রোমান সভ্যতাতে আসো তাহলে টাইবার নদীর তীরে রোমান সভ্যতাটা গড়ে উঠছে। এবং এটা হচ্ছে কি হচ্ছে খ্রিস্টপূর্ব 453 থেকে 400 কত সালে, 76 খ্রিস্টাব্দ। তার মানে রোমান সভ্যতাটা হচ্ছে কি আমাদের কাছাকাছি সময়, খুব বেশি অন্যগুলোর মতো এত বেশি দূরে না, ঠিক আছে। রোমান সভ্যতাটা তোমার হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মের মাত্র প্রায় হাজার খানেক বছর আগেই গড়ে উঠছে আর কি, 700 এরকম 700 800 বছর পূর্বে গড়ে উঠছে।
এবং হচ্ছে এদের সময়কালটাও খুবই কম, মাত্র কত 750 থেকে 53 থেকে 400 কত 76, প্রায় 200-300 এরকম সময়, 200-300 বছর সময় আর কি ছিল। খুবই কম সময় ছিল এদের, ঠিক আছে। তাহলে এবং তুমি যদি আবার হচ্ছে গ্রিক এবং রোমানদের ইতিহাস পড়তে যাও, তাহলে ওদের ইতিহাস কিন্তু অনেক লম্বা, ওদের ইতিহাসে ওদের অনেক অবদান আছে, কিন্তু ওদের সময়কালটা খুবই কম আর কি, অন্যদের তুলনায়, মেসোপটেমিয়ার তুলনায়, মিশরীয় সভ্যতার তুলনায়, ঠিক আছে। তারপরে আমরা আমেরিকাতে যদি আসি, আমি শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে আমেরিকানরা আসলে সভ্যতার পেছনে খুব একটা অবদান রাখে নাই। ওরা হচ্ছে মানে পৃথিবীর শেষের দিকে এসে শুধু ভোগ করা শুরু করছে আর কি। আর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস চুরিদারি করে ওরা হচ্ছে নিজেদের মতো করে এই মুহূর্তে হচ্ছে তারা পৃথিবীতে সাম্রাজ্য করে চলেছে। তাদের মধ্যে ছোট ছোট কিছু সভ্যতা ছিল। প্রথমটা হচ্ছে কি মায়া সভ্যতা। এটা হচ্ছে মধ্য আমেরিকাতে গড়ে উঠেছে। এবং সময়কালটা দেখো যে খ্রিস্টপূর্ব 150 বছর, 150 না 1500 বছর আর কি, 1500 অব্দতে বিকাশ শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে দক্ষিণ আমেরিকাতে আরেকটি সভ্যতা গড়ে উঠছে, সেটা নাম হচ্ছে ইনকা সভ্যতা। এবং সেটা হচ্ছে 14 শতকে বিকাশ করেছে। 14 শতকে, তার মানে হচ্ছে এটা এই আমাদের খুবই কিছু কাছাকাছি সময় আর কি। আমি সমুদ্রতে বলছিলাম যে ওরা প্রাচীনকাল থেকে ওদের তেমন অবদান নেই, ওরা রিসেন্টলি হচ্ছে কি একটু সভ্যতা রব্যতা হয়ে এখন একটু বেড়াগিরি করতেছে আর কি, ঠিক আছে। তাহলে ওরা হচ্ছে 1400 সালে হচ্ছে 1400 শতকের দিকে হচ্ছে ওরা কি করছে, তোমার হচ্ছে কমান 25-এ দেওয়া এটা, 1400 শতকের দিকে কি করছে ওরা, ওদের সভ্যতাটা গড়ে উঠছে, হ্যাঁ। তারপরে আরেকটি সভ্যতা আছে, ওদের ছোটখাটো আরেকটি সভ্যতা, সেটা হচ্ছে মেক্সিকো উপত্যকা যেটা আছে, সেখান থেকে গড়ে উঠছে 13 শতকের দিকে, ঠিক আছে। তার মানে আমরা যদি দেখি যে সভ্যতায় হচ্ছে ওদের ভূমিকাটা খুবই কম, এবং তারা একদম শেষের দিকে এসে, অর্থাৎ আমাদের কাছাকাছি সময় এসে কি করছে, তারা হচ্ছে সভ্যতাতে টুকটাক অবদান রেখে এখন হচ্ছে পুরো পৃথিবীতে, অর্থাৎ পুরো পৃথিবীর ইতিহাস জুড়ে যে বিভিন্ন জ্ঞান বিজ্ঞান ছিল, তোমরা যদি হচ্ছে অন্যান্য সভ্যতাগুলো পড়তে যাও, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা এবং রোমান সভ্যতা, বিশেষ করে রোমান এবং গ্রিক সভ্যতা, এরা হচ্ছে তোমার ধরো হচ্ছে পৃথিবীতে অনেক বেশি অবদান রাখছে। তোমরা যে এদের ডিটেলসে বইতে পড়তে যাও আর কি, ওরা হচ্ছে দেখবা যে তোমার রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি, তারপরে হচ্ছে অর্থনীতি, তারপরে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানের অনেক বিষয়বস্তু, অনেক কিছু তারা আবিষ্কার করেছে আর কি। তো আমেরিকানরা যেটা করেছে, তারা হচ্ছে পুরো পৃথিবীতে যে বিভিন্ন সভ্যতা যুগে যুগে গড়ে উঠেছে, সব জায়গা থেকে তারা সংগ্রহ করে তাদের নিজেদের সভ্যতাটা গড়ে তুলেছে, ঠিক আছে। আমি তাহলে শুধু এই অংশটাই, সারসংক্ষেপটাই তোমাদেরকে ডিটেলসে ভালো করে বুঝাইলাম, হ্যাঁ। বাকি যে ইন্ডিভিজুয়াল যে প্রত্যেকটা সভ্যতা, সেটা আমি আজকে পড়াবো না আর কি তোমাদেরকে, হ্যাঁ। আমি হচ্ছে সেটা তোমাদের এই স্লাইডটা দিয়ে দিব, ওখানে স্লাইডের মধ্যে পুরাটা থাকবে আর কি। তোমরা দরকার হলে সংক্ষেপে একটু দেখে নিবা। আর একই সাথে হচ্ছে আমি হচ্ছে আরেকটা লেকচার শিট তোমাদেরকে দিব, যেখানে হচ্ছে প্রত্যেকটা সভ্যতা থেকে অনেকগুলো এমসিকিউ সিকিউ থাকবে আর কি। আশা করি তোমরা কভার করে নিতে পারবে, ঠিক আছে। আমি এইটা যেটা তোমাদেরকে এখানে বুঝাইলাম যে সারসংক্ষেপ যে বিশ্ব সভ্যতাটা, এটা তোমরা কতটুকু বুঝতে পারছো আমাকে একটু জানাও। সবাই কি এটা পুরোপুরি বুঝতে পারছো? পুরা সভ্যতা যে সারসংক্ষেপটা, অর্থাৎ পুরা অধ্যায়ের, তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেটা আমি পুরাটা একটা পেজে নিয়ে আসা ট্রাই করেছি। এটা তোমরা কতটুকু বুঝতে পারছো? এখানে কোনো প্রশ্ন আছে কারো? ওকে, আমি তাহলে এগুলা হচ্ছে আর সৈনিক সভ্যতার গুলো এখানে দেওয়া আছে, আমি আর এগুলো পড়াচ্ছি না, যেহেতু কয়দিন আগে মাত্র ক্লাস আছে। যে গ্রিক সভ্যতাটা দেওয়া আছে দেখো, তারপরে রোমান সভ্যতা দেওয়া আছে, মায়া সভ্যতা, ইনকা সভ্যতা, আজটেক সভ্যতা, এজটেক সভ্যতা, এগুলো সবগুলাই দেওয়া আছে। আমি হচ্ছে এখন তোমাদের চতুর্থ অধ্যায়ে চলে আসলাম, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ে দেখো কি কি আছে। চতুর্থ অধ্যায়টা হচ্ছে কি, যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এবং সেখানে একটা সময় দেওয়া আছে, সময়টা হচ্ছে কি আহ 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমরা হচ্ছে মধ্যযুগের ইতিহাসটা তোমাদের সাথে পড়ছিলাম, আমি পড়াইছিলাম তোমাদেরকে, মনে আছে? যেখানে হচ্ছে আমরা হচ্ছে ওই যে কার তো তো কি থেকে আসে, যে তুরস্ক থেকে একজন আসে না, ওর নামটা কি জানি, উনি ভুলে গেলাম। 1204 সালে কিন্তু তিনি হচ্ছে এই দেশে এসে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে আর কি। তো এই যে 1204 সাল, 1204 সালের আগে, মধ্যযুগের আগে আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ে আমরা 4 নম্বর অধ্যায় আলোচনা করবো, ঠিক আছে। দেখো, 4 নম্বর অধ্যায়ের প্রথম যে আলোচনা যেগুলো আছে, প্রথমটা এসেছে আমাদের বাংলাদেশ বা বাংলা যে নামটা আছে, বা এই নামটা কোথায় থেকে মূলত আসছে, বুঝতে পারছো?
এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের কথা আছে। হ্যাঁ তাশরিফা, ওয়ালাইকুম আসসালাম, অনেক দেরি করে আসছো তুমি, ঠিক আছে, তারপরেও তোমাকে অভিনন্দন। হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, ঠিক আছে, এখন একটু মনোযোগ দাও, হ্যাঁ। আচ্ছা, আমরা চতুর্থ অধ্যায়ে আসছি। প্রথম কথাটা হচ্ছে যে বঙ্গ, অথবা আমরা যে এখন বাংলাদেশ যে বলি, হ্যাঁ, আমরা বলছি অধ্যায়ের নামটা বলছি যে বাংলার রাজনৈতিক ইতিহাস। এই যে বাংলা শব্দটা, এই শব্দটা কোথায় থেকে আসছে, এই শব্দটি নিয়ে হচ্ছে ইতিহাসবিদদের মধ্যে অনেক কথা আছে। সবচেয়ে প্রসিদ্ধ যেই কথাগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসছি আর কি, হ্যাঁ। দেখো যে এখানে বলা আছে যে বাংলা নামটি এসেছে বঙ্গ শব্দ থেকে, বঙ্গ অথবা বঙ্গাল, হ্যাঁ, বঙ্গাল শব্দ থেকে, ঠিক আছে। প্রাচীনকালে বাংলার তিনটি প্রধান অঞ্চল ছিল: পুন্ড্র, গৌড় ও সমতট, হ্যাঁ। প্রাচীন বাংলার রাজনৈতিক বাংলার ইতিহাস মূলত তিনটি যুগে ভাগ করা হয়, ঠিক আছে। এই রিফাত ভাই, চলে গেল? হ্যাঁ, প্রাচীন বাংলার ইতিহাসকে মূলত তিনটি যুগে ভাগ করা হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো তিনটি যুগ কি, আমরা প্রথমটা দেখবো যে মৌর্য ও গুপ্ত যুগ। 2 নম্বরে হচ্ছে স্বাধীন রাজ্য সমূহের যুগ। মৌর্য এবং গুপ্ত যে যুগটা আছে সেটা কত সালে? সেটা হচ্ছে ওই যে 326 থেকে শুরু হয়েছে না, 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500, কত, 550 খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ ওদিকে আমরা দেখছি কত বছর, 326 বছর, আর এদিকে হচ্ছে 550 বছর, প্রায় কত, 800, 876 বা এভারেজ 900 বছর আর কি, ঠিক আছে। এই মৌর্য এবং গুপ্ত যুগটা ছিল এই যুগ আর কি, প্রাচীনকালের একটা যুগ ছিল। আমরা যদি পরবর্তী প্রাচীনকালের আরেকটা যুগ দেখি, সেটা কোনটা, যে স্বাধীন রাজ্য সমূহের যুগ। সেটা কবে? এই যে 550 থেকে শুরু হয়েছে, 550 থেকে শুরু হয়ে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। তারপরে এর মধ্যে আরেকটি যুগ আছে, যে পাল এবং সেন যুগ। এবং পাল এবং সেন যুগটা শুরু হয়েছে 750 থেকে 1200। এবং এই যে সেন, পাল এবং সেন, বিশেষ করে এই যে সেন বংশ, এই সেন বংশকেই সর্বশেষ বংশ ছিল সেন বংশ। এই সেন বংশকে পরাজিত করেই মূলত হচ্ছে তোমার হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কথা আমরা বলতে নিয়েছিলাম, যার নামটা আগে আমার মনে হয় নাই। যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সে হচ্ছে কি করছিল, আফগানিস্তান থেকে এসে, আফগান থেকে আসে, কি করছিল এইদিকে এই বাংলায় হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল 1200 কত সালে। স্যার একটু ওইটার কিটা কই, রিমোটটা কোথায়? হ্যাঁ একটু 25-এ আছে, গরম লাগতেছে। তাহলে এই যে সেনকে পরাজিত করে মূলত ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি কিন্তু আসছিল, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা ব্লু প্রিন্ট দাঁড় করাই আমাদের চতুর্থ অধ্যায়ে, তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে মৌর্য, মৌর্য দিয়ে হচ্ছে এই যুগটা শুরু হয়েছে, এবং সেন দিয়ে হচ্ছে কি হয়েছে, শেষ হয়েছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে একটা আহ, মানে দুই কথার একটা সামারি আর কি পুরা অধ্যায়, ঠিক আছে। এবং আরেকটা বলতে পারি যে এই যে 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়েছে, আর 1204 সালে এসে কি হয়েছে, শেষ হয়েছে। ওইদিকে 326, আর এদিকে হয়েছে 1200 কত, তোমার হয়েছে 4। তাহলে হইলো তোমার 300, ধরো 30, 330, 1530 বছর। তাহলে এই যে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে প্রায় 1530 বছরের ইতিহাস। বুঝাইতে পারছি? পুরা অধ্যায়টা নিয়ে এখানে আমরা আলোচনা করছি, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? সূচনা ধারণা তোমরা ক্লিয়ার করছো? কত বছরের ইতিহাস আমরা এখন পড়তে যাচ্ছি? প্রায় 1530 বছরের ধারণা আমরা এখন পড়তে যাচ্ছি, ইতিহাসটা পড়তে যাচ্ছি। তাহলে এত বিশাল ইতিহাস আমরা কেমনে মনে রাখবো, তাই না? অনেক কঠিন ব্যাপারটা না? তারপর আমরা যতটুকু সহজে মনে রাখা যায় আমরা ট্রাই করতেছি, ঠিক আছে। চলো আমরা তারপরে যদি যাই, দেখো প্রথম কি আছে, যে মৌর্য শাসন। আমরা দেখছিলাম যে মৌর্যকে দিয়ে শুরু হয়েছিল। মৌর্য শুরু হওয়ার পরে যে মৌর্যের যে প্রথম যে কি ছিল, শাসক ছিল, তার নাম কি ছিল, চন্দ্র মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, হ্যাঁ। বাংলাকে প্রথম বৃহত্তর ভারতের রাজনৈতিক কাঠামোতে যুক্ত করে। এই যে ভারতের সাথে বাংলাকে যুক্ত করে কে, চন্দ্রগুপ্ত মৌর্য। বৃহত্তর রাজনৈতিক, ভারত তো এখনো বৃহৎ রাজনৈতিক একটা দেশ না, সেই এখন দেখবা তাদের অনেকগুলো অঙ্গরাজ্য আছে, সেরকম হচ্ছে বাংলাকে সে যুক্ত করেছিল, ঠিক আছে। আরেকজন রাজা আসে, অশোক।
রাজা অশোক হচ্ছে 269 খ্রিস্টপূর্ব থেকে 232 খ্রিস্টপূর্ব, সে কি করছে, বৌদ্ধ ধর্ম প্রচার করছে। ফলে বাংলায় বৌদ্ধ সংস্কৃতি গড়ে উঠেছে। তোমরা দেখবা যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৌদ্ধ বিহার আছে, মানে বৌদ্ধ মন্দির আছে, যে কুমিল্লার কোথায় কোথায় আছে, আর অনেক জায়গাতে আছে। এই যে বৌদ্ধের যে প্রচারণা বা বৌদ্ধের যে প্রসার এটা কার মাধ্যমে শুরু হয়েছে? রাজা অশোকের মাধ্যমে প্রচার প্রচারণা লাভ করছে, ঠিক আছে। এবং এই সময়ে বাংলার প্রশাসনিক অঞ্চল বলা হইতো, অঞ্চলকে সমতট বলা হইতো। বুঝতে পারছো? বাংলার প্রশাসনিক অঞ্চলকে সমতট বলা হইতো। আমরা যদি পূর্বের এখানে আসি, হ্যাঁ, এখানে যদি তোমরা আসো একটু, এই যে দেখো, প্রাচীনকালে বাংলার তিনটি কি ছিল, প্রধান অঞ্চল ছিল। এই যে এইটুকু দেখো, একটা ছিল পুন্ড্র, আরেকটা ছিল গৌড়, আরেকটা ছিল কি সমতট, ঠিক আছে। এই যে এখন বাংলাদেশের রাজধানী আছে, এখন ধর বাংলাদেশের বিভাগ কয়টা, তাই না? 8টা মেবি না 7টা বিভাগ আছে, তাই না? 64টি জেলা আছে, তাই না? এরকম তো এখন আমাদের এটা এই যে কাঠামো, কিন্তু ওই সময় এই কাঠামোটা ছিল অঞ্চল হিসাবে, একটা ছিল পুন্ড্র, আরেকটা ছিল গৌড়, আরেকটা ছিল কি সমতট, ঠিক আছে। তাহলে ওই যে মৌর্যের শাসনটা মূলত কোথায় থেকে পরিচালিত হইতো, কিংবা হচ্ছে প্রশাসনিক অঞ্চল কোথায় ছিল, সমতটে ছিল তাদের প্রশাসনিক শাসন, ওকে। আচ্ছা, এবং তাদের যদি আমরা মূল বৈশিষ্ট্যগুলা দেখি, কি কি বৈশিষ্ট্য ছিল, তারা ছিল কেন্দ্রীভূত প্রশাসন, ধর্মীয় সহনশীলতা, এবং বৌদ্ধ ধর্মের প্রসার তারা করত। অর্থাৎ তারা হচ্ছে সমতট যে অঞ্চলটা ছিল সেখানকে কেন্দ্র করে হচ্ছে মৌলিক শাসনটা পরিচালনা করত। এবং তারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, কিন্তু তারা ধর্মীয় সহনশীল ছিল, অর্থাৎ কারো উপর ধর্মকে তারা চাপিয়ে দিত না। বুঝতে পারছো? এবং তারা হচ্ছে আবার অন্যের ধর্মের প্রতি সহানুভূতিশীল তারা ছিল আর কি, ঠিক আছে। তাহলে আমরা মৌর্য সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা এখানে করলাম। মৌর্য সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যের সময়কালটা হচ্ছে এই যে এখানে দেখো দেওয়া আছে, যে 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টা হচ্ছে মৌর্যদের শাসন ব্যবস্থা, ওকে। আচ্ছা, তারপরে আমরা আসবো হচ্ছে গুপ্তদের শাসন ব্যবস্থায়। গুপ্তদের শাসন ব্যবস্থার মধ্যে দেখো কি কি আছে। গুপ্তদের শাসনটা ছিল 320 থেকে 350 খ্রিস্টাব্দ। এটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দ না, খ্রিস্টাব্দ গুপ্তদের শাসন ব্যবস্থা, ঠিক আছে। আচ্ছা, আহ, মৌর্য মৌর্য গুপ্ত ও চন্দ্রগুপ্ত দুইজন ছিল, হ্যাঁ। বিক্রমাদিত্য, এই দুজনকে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল। তারা বাংলা কি করছে, শাসন বিস্তার করছে। তাদের যে রাজবংশ, গুপ্ত রাজবংশ, এখানে অনেক রাজা আছে। তার মধ্যে প্রসিদ্ধ যে দুইজন হচ্ছে কি মুদ্রগুপ্ত, আর একজন হচ্ছে চন্দ্রগুপ্ত দুই। চন্দ্রগুপ্ত একজন আছে, আরেকজন এখানে হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার যে চন্দ্রগুপ্ত, তার অবদানটা অনেক বেশি, ঠিক আছে। এবং এই 2 নাম্বার চন্দ্রগুপ্তের নাম হচ্ছে বিক্রমাদিত্য, ঠিক আছে। তারা কি করছে, বাংলায় মূলত শাসনের বিস্তার করছে। বুঝতে পারছো? আচ্ছা, এবং আরেকটা পয়েন্ট দেখো, যে বাংলার যে দক্ষিণাঞ্চল যেটা আছে সেটা যে সমতট রাজ্য, হ্যাঁ, যা নামমাত্র গুপ্তদের অধীনে ছিল। আমরা একটু আগেই দেখছিলাম যে গুপ্তরা মূলত কি করত, শাসন ব্যবস্থাটা সমতট থেকে পরিচালিত করত। এটা ছিল খ্রিস্টপূর্বাব্দের কথা না। পরবর্তীতে যখন গুপ্তরা আসলো, ওটা ছিল মৌর্যদের, গুপ্তরা এসে কি করছে, যে তারাও দক্ষিণাঞ্চলে মূলত কি করতো, শাসন পরিচালনা। বাংলা দক্ষিণাঞ্চলকে বলা হতো সমতট রাজ্য, যা মূলত গুপ্তদের অধীনে ছিল, ঠিক আছে। আচ্ছা, গুপ্তদের অধীনে ছিল কিন্তু নামমাত্র ছিল আর কি, বলা হচ্ছে। বাংলার উত্তরাঞ্চলে স্বাধীন রাজ্যগুলোর উদ্ভব শুরু করে হচ্ছে তারা, ঠিক আছে। অর্থাৎ আমরা ওখানে দেখছিলাম এর আগের অংশে, যে মৌর্যরা, আগের যে শাসকরা, তারা মূলত সমতটটাকে কেন্দ্র করে শাসন চালাইছে। কিন্তু গুপ্তরা হচ্ছে নামমাত্রে সমতট অঞ্চলে হচ্ছে কি রাখছে, তাদের হচ্ছে রাজত্ব রাখছে। মূল রাজত্ব তারা কোথায় রাখছে, উত্তরাঞ্চলে, ঠিক আছে। উত্তরাঞ্চলে তাদের রাজত্ব ছিল। তাদের বৈশিষ্ট্য যদি দেখো বা তাদের অবদান যদি দেখো, তারা সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, হ্যাঁ, সুবর্ণ যুগ, এই বিষয়গুলোতে তাদের কি ছিল ওই সময়ে, তাদের এই যে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, এগুলোতে তাদের কি হয়েছে, তাদের যুগটা সুবর্ণ একটা যুগ ছিল, বা তাদের এই জায়গাতে অনেক বেশি অবদান কিন্তু এখানে আছে। আচ্ছা,
আমি হচ্ছে তোমাদেরকে একটা মিনিট একটু সময় চাচ্ছি, একটু ওয়েট করো, হ্যাঁ? লেখা আছে 4 নম্বর অধ্যায়, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে ঠিক আছে, ক্লিয়ার আছো? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমরা যদি হচ্ছে এর আগের যে বংশটা ছিল মৌর্য বংশ, তারা কি ছিল? তারা ছিল মূলত ধর্মকেন্দ্রিক, তারা ধর্ম বেশি প্রচার করতো এবং তাদের ধর্মটা ছিল বৌদ্ধ ধর্ম। কিন্তু এই যে গুপ্ত, এরা হচ্ছে কি, এরা ধর্ম কেন্দ্রিক অতটা ছিল না, তারা ছিল বিজ্ঞান, সাহিত্য, শিল্প, এই বিষয়গুলোতে তারা কি ছিল, বেশি পারদর্শী ছিল, বা তাদের যে যুগটা সেই যুগে এগুলা বেশি উন্নতি লাভ করেছে, ঠিক আছে। তারপরে যদি আমরা আসি, দেখো পাল যুগের কথা আমরা বলছি এখানে, পাল যুগ, হ্যাঁ। পাল যুগে হচ্ছে তোমার যদি দেখো যে পাল যুগের সময়টা হচ্ছে 750 থেকে 1100 কত 74 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে। এবং পালের পরেই সেন শুরু হবে, এবং সেন থেকে মূলত মুসলিম শাসন শুরু হবে আর কি, ঠিক আছে। দেখো, পালরাও কি করছে, তারা পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল মূলত গোপাল, ঠিক আছে। এবং তিনি নির্বাচিত রাজা ছিলেন, অর্থাৎ আবার বৌদ্ধ ছিলেন আর কি, ঠিক আছে। পাল বংশে অনেকজন রাজা আছে, তার মধ্যে গোপাল যিনি ছিলেন তিনি হচ্ছে এই রাজবংশটা প্রতিষ্ঠা করছিলেন। তিনি নির্বাচিত রাজাও ছিলেন, আর হচ্ছে তিনি ধর্মে কি ছিলেন, বৌদ্ধ ছিলেন। আমি হচ্ছে এর আগে এই অধ্যায়টা তোমাদেরকে পড়াইছি, ওখানে বইয়ের প্রত্যেকটা লাইন ধইরা ধইরা পড়াইছি আর কি, বুঝতে পারছো? এই কারণে হচ্ছে এখন আমি শুধু, এবং আজকে যেহেতু অনেকগুলো অধ্যায় কভার করতে হবে, সংক্ষিপ্ত পড়ায় নিচ্ছে আর কি। একই সাথে মূল পর্বগুলো যেন তোমাদের মনে থাকে, পরীক্ষায় লিখতে পারে, সেটার জন্য আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসি, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ রাজা যিনি ছিল তার নাম হচ্ছে ধর্মপাল আর দেবপাল, এই দুজনেই কি ছিল, গুরুত্বপূর্ণ রাজা তারা ছিল, ঠিক আছে। আরেকটা বিষয় দেখো যে পালরা সমগ্র বাংলাকে একীভূত করেন এবং বাংলা সাম্রাজ্য উত্তর ভারতে প্রসারিত করেন। তোমরা যদি হচ্ছে এই যে গুপ্ত বংশ আমরা একটু আগে পড়লাম না, যে পুরা ইতিহাস যদি পড়তে যাও, ওখানে দেখবা যে গুপ্তদের শেষের দিকে আইসা কি হয়েছে, ওদের রাজবংশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং হচ্ছে বাংলাতে হচ্ছে প্রচুর বিশৃঙ্খলা শুরু হয়েছিল। কিন্তু এই যে তোমার পরবর্তীতে এই যে পাল বংশ যেটা প্রতিষ্ঠিত হইল গোপালের নেতৃত্বে, তিনি হচ্ছে বাংলাকে, বা তার যে রাজবংশ পরবর্তী যারা আছে, তারা হচ্ছে বাংলাকে আবার সুন্দর করে কি করছে, একত্রিত করেছে, একত্রিত করেছে। এবং একই সাথে কি করছে, তারা নতুন সাম্রাজ্য বিস্তার করছে, ভারতে দিকে প্রসারিত করেছে, বুঝতে পারছো? উত্তর ভারতে সাম্রাজ্য প্রসারিত করেছে কিন্তু, ঠিক আছে। এবং তাদের রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্র আবার কি, সেটার নাম পাটলিপুত্র থেকে সেটার নাম করা হয়েছে মঙ্গলকোট, এবং মঙ্গলপুর থেকে বর্তমানে যেটা হচ্ছে বিক্রমপুর, বুঝতে পারছো? বর্তমানে যে বিক্রমপুর, এটা হচ্ছে তাদের রাজধানী ছিল। এবং এটার পূর্ব নাম হচ্ছে মঙ্গলকোট, এবং মঙ্গলকোটের পূর্ব নাম ছিল কি, পাটলি পুত্র। ওকে। তারপরে হচ্ছে তাদের ধর্ম ছিল মহাযান বৌদ্ধ ধর্ম। ওই যে ওই হিন্দু বা বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন শ্রেণী বিবাদ আছে আর কি, বুঝতে পারছো? ওরকম একটা শ্রেণী আর কি, বৌদ্ধ ধর্মের একটা অংশ হচ্ছে মহাযান বৌদ্ধ ধর্ম, ঠিক আছে। এবং তাদের অবদান যদি আমরা দেখতে যাই, তারা কি করছে, তারা ছিল বিক্রমশিলা ও নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, এবং বাংলা হয়ে উঠে জ্ঞান চর্চার কেন্দ্র। অর্থাৎ এই যে রাজবংশ ইতিহাসে, এই প্রাচীনকালের ইতিহাসে আসলে পাল বংশটা হচ্ছে খুবই একটা ভালো বংশ আর কি বলা চলে। এবং তাদের হচ্ছে তারা মোটামুটি ভালো, বিভিন্ন ওই যে এর আগে বলছিলাম যে গুপ্তদের শেষের দিকে আইসা অনেক ঝামেলা হয়েছিল, সেখান থেকে তারা এই বাংলাকে সুন্দর একটা জায়গাতে নিয়ে আসছে, এবং বিক্রমশিলা এবং নালন্দা বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠিত করছিল। মানে ওই সময় বৌদ্ধ বিহার এই ধরনের মন্দির টাইপের ছিল আর কি, এটা এক সময় এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রূপান্তর হয়েছে আর কি, ঠিক আছে। এবং বাংলা হয়ে উঠছিল কি, জ্ঞান চর্চার কেন্দ্র, বুঝতে পারছো? বাংলা হয়ে উঠছিল জ্ঞান চর্চা কেন্দ্র। তোমরা হচ্ছে দেখবা যে গণিতের ইতিহাস অনেক কিছুতে হচ্ছে কি, এই যে দক্ষিণ এশিয়া মহাদেশ, আমাদের এশিয়া মহাদেশের অনেক মানুষ আছে যারা অনেক বেশি অবদান রেখেছিল, ঠিক আছে। তারপরে চলো আমরা হচ্ছে যাব হচ্ছে এর পরের যে অধ্যায়, এর পরের যে টপিকটা আছে, সেন বংশ। এবং আমরা বলছিলাম যে এই সেন বংশের পরেই কিন্তু কি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি চলে আসছিল 1204 সালে। এবং ওখান থেকে মূলত তোমাদের যে বই আছে, সেই বইতে হচ্ছে যে চ্যাপ্টারটা সম্ভবত 5 নম্বর অধ্যায় সম্ভবত ওঠা, যে মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাস,
ওইটা হচ্ছে 1204 সালের পরেই শুরু হয়েছে আর কি, ওইটা আমরা আজকে পড়বো না। ইতিহাসটা এই 1204 সাল পর্যন্ত থাকবো। সেন বংশ, সেন বংশ থেকেই মূলত পরের দিকে হচ্ছে তোমার লক্ষ্মণ সেনকে পরাজিত করে কিন্তু বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। দেখো এই যে সেন বংশের যে প্রতিষ্ঠা, এটা কে করছিল আমরা দেখছিলাম। পাল বংশের প্রতিষ্ঠা করেছিল গোপালে, সেন বংশের প্রতিষ্ঠা করছে হেমন্ত সেন, ঠিক আছে। এবং তিনি শক্তিশালী একজন শাসক ছিলেন, এবং শক্তিশালী শাসক ছিলেন। তিনিও ছিলেন একই সাথে বল্লাল সেন এবং বিজয় সেন। এরা হচ্ছে কি শক্তিশালী, পাল বংশের মধ্যে শক্তিশালী শাসন কিন্তু এরা ছিলেন, ঠিক আছে। তারপরে রাজধানী ছিল বিক্রমপুর, ঠিক আছে। বিক্রমপুর হচ্ছে আমাদের বর্তমান ঢাকা জেলার যে ঢাকা জেলা বিক্রমপুরটা, এখনকার যে ঢাকা জেলা ওখানে বিক্রমপুর ছিল আর কি। এখানে মূলত তাদের রাজধানীটা ছিল, ঠিক আছে। ধর্ম ছিল তাদের হিন্দু ধর্ম, এবং একই সাথে হচ্ছে তারা বৌদ্ধ ধর্মে ক্রমে দুর্বল হয়ে পড়ছিল। আমরা এর আগে দেখছিলাম যে তোমার হচ্ছে পাল বংশ এবং এর আগে যারা ছিল এরা প্রায় সবাই হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, কিন্তু এই যে সেন বংশ এরা হচ্ছে ধর্মে ছিল কি হিন্দু ধর্মের অনুসারী, এবং যার ফলে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ঠিক আছে। একই সাথে দেখো যে বাংলা বংশানুক্রমে রাজত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল তাদের, বুঝতে পারছো। এবং এখানে লাস্টের অংশটা দেওয়া হয় নাই যে সর্বশেষ যাদের রাজা ছিল কে, লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে পরাজিত করে কি হয়েছিল, আমাদের বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তাদের যে অবদান ছোটখাটো তাদের অবদান আছে, খুবই কম আর কি তাদের অবদানটা। তারপরে দেখো যে তারা হচ্ছে বল্লাল সেন দিগ্বিজয় করছিলেন আর কি, হ্যাঁ, কৌটিল্য প্রথা চালু করছিলেন, ঠিক আছে। বল্লাল সেনের দিগ্বিজয়, দিগ্বিজয় মানে বুঝো, মানে তিনি হচ্ছে আশপাশে অনেক জায়গা বিজয় করছিল আর কি। এবং কৌটিল্য প্রথা নামে একটা প্রথা আছে, সেটা মূলত তারা আবিষ্কার করেছিল বা তারা চালু করছিল, ঠিক আছে, কৌটিল্য প্রথা, হ্যাঁ। আচ্ছা, এবং শেষ রাজার কথা বলা আছে তাহলে এখানে, হ্যাঁ, এই যে শেষে দেখা দেখো দেওয়া আছে এই যে এই অংশে, যে শেষ রাজা ছিল লক্ষণ সেন 1204 খ্রিস্টাব্দে মোহাম্মদের বখতিয়ার খলজিতে পরাজিত হন। এটা অলরেডি তাহলে বলা আছে কিনা, আমি ভাবছিলাম যে বলা নাই আর কি শুরুতে, ঠিক আছে। তাহলে আমরা এই যে প্রাচীন যে যুগ আছে সেই যুগে আমরা দেখলাম যে প্রথমে দেখলাম মৌর্য বংশ, তারপরে গুপ্ত বংশ, তারপরে পাল বংশ, এবং সর্বশেষ দেখলাম সেন বংশ। এই চারটা বংশকে কেন্দ্র করে মূলত কি হয়েছিল, এই যে প্রাচীন বাংলার যে রাজনৈতিক ইতিহাস সেটা কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো তো। আমরা যে চতুর্থ অধ্যায়টা বললাম প্রাচীন বাংলার রাজনীতি, আরো কি আছে? আচ্ছা, আরো একটু আছে, বাট আমরা সেখানে পরে যাবো আর কি। এই যে চারটা রাজবংশ আমরা পড়লাম, কি কি পড়ছি একটু বলো তো। আমরা পড়ছি হচ্ছে মৌর্য, গুপ্ত, পাল এবং সেন, এই চারটা রাজবংশের কথা আমরা সংক্ষেপে পড়ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, ক্লিয়ার, হুমায়রা ক্লিয়ার, তাসনুবা ক্লিয়ার, আরবি ক্লিয়ার, ওকে, ঠিক আছে, তোফায়েলও ক্লিয়ার, ঠিক আছে। সবাই যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা আরো সামনে আগাইলাম, ঠিক আছে। দেখো যে 1200 1204 খ্রিস্টাব্দের যে ব্যাপারটা আমরা বলছিলাম যে তোমার 1204 খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি আসলেন এবং তাদেরকে পরাজিত করে শাসন গ্রহণ করলেন। এবং ওখান থেকে মূলত কি হয়েছিল, মুসলিম শাসনের সূচনা হয়েছিল। এখানে দেখো কয়েকটি কথা বলা আছে। দেখো যে প্রথমে বলা আছে যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নালন্দা থেকে বাংলায় প্রবেশ করে নদিয়া, প্রথমে তিনি কি করছে, নদিয়াটা দখল করছে, কোথায় থেকে, নালন্দা থেকে, ওকে। এভাবে তিনি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন এবং সেন যুগের অবসান, এটা আমি বলে দিছি, আবার এখানে আসছে আর কি ঘুরে ফিরে কথা, হ্যাঁ। এবং হচ্ছে, ও না, এখানে এগুলা তো আগের কথা। তাহলে এইটুকুই তোমরা একটু দেখো আর কি, এগুলা অলরেডি বলে দিছি আমি, হ্যাঁ, এখানে নতুন করে তেমন কিছু দেখার কিছু নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পুরা যে অধ্যায়টা আমরা পড়লাম, এটাকে আমরা যদি হচ্ছে এক নজরে যদি তোমরা একটু দেখো, মনে রাখার জন্য চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সারসংক্ষেপ, পুরা অধ্যায়টার সারসংক্ষেপ আমরা এখানে নিয়ে আসছি। যে প্রাচীন বাংলার রাজনৈতিক যে ইতিহাস আছে খ্রিস্টপূর্ব 26 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় কত আমরা বলছিলাম, প্রায় 1530 বছর মনে হয় এরকম সময় বলছিলাম। এখানে দেখো যে চারটা রাজবংশ, চারটা নাকি পাঁচটা, পাঁচটা রাজবংশের কথা বলা আছে। হ্যাঁ, তোমার হচ্ছে মৌর্য, গুপ্ত, গৌড়, গৌড়টাকে আমরা ফালাই আসলাম, পাল এবং সেন বংশের কথা বলা আছে।
এবং এটার প্রধান শাসক যিনি ছিলেন, মৌর্যদের অশোক ছিলেন, গুপ্তদের বিক্রমাদিত্য ছিলেন। বিক্রমাদিত্যর আরেকটা নাম ছিল, আমরা দেখছিলাম, বিক্রমাদিত্যর আরেকটা নাম কি ছিল বলো তো? কে বলতে পারবা? বিক্রমাদিত্যের কিন্তু আরেকটা নাম ছিল, কেউ বলতে পারবা? বললে একটু চ্যাট বক্সে বলো, বিক্রমাদিত্যের নাম অরিজিনাল আরেকটা নাম ছিল, সেটা কি? তারপরে গৌড়ের ছিল শশাঙ্ক রাজা, এবং হচ্ছে পাল বংশের ছিল গোপাল ধর্মপাল, আর সেন বংশের ছিল বল্লাল সেন। ঠিক আছে। ধর্ম ছিল তাদের অশোক মৌর্যদের বৌদ্ধ, তারপরে গুপ্তদের হিন্দু, গৌড়দেরও হিন্দু, আবার হচ্ছে পালদেরও বৌদ্ধ, আবার বল্লাল সেনের কি সেনদেরও হিন্দু। ঠিক আছে। আচ্ছা, বিক্রমপুর ছিল শেষের দিকে দুইজনের, কর্ণ সুবর্ণ। আমরা কি গৌড়টা মিস করে আসলাম কোনো কারণে? গৌড়টা তো আমরা এই অংশটা আমরা মিস করে গেছি, বুঝছো? গৌড়দের অংশটা আমরা এটা মিস করে গেছিলাম। দেখো যে মৌর্যদের সময়ে যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলা ভাগ হয় তিন ভাগে। ঠিক আছে। কি কি ছিল? একটা ছিল হচ্ছে, আমরা প্রথম যে বংশটা ছিল, যে তোমার হচ্ছে কোন বংশ, যে গুপ্ত, প্রথম না দ্বিতীয় যে বংশটা ছিল গুপ্ত, এদের যখন পতন হয়ে যায় তখন বাংলা তিনটা ভাগে ভাগ হয়ে যায়। সেখানে একটা ভাগ হচ্ছিল গৌড়, আর একটা সমতা, আর একটা ছিল হরিকেল। হরিকেল, হরিকেন, হরিকেল, হরিকেন হওয়ার কথা, এটা এটা বোধহয় ভুলে হয়েছে আর কি। হরিকেন একটা কি হয়েছিল, ভাগ অঞ্চল হয়েছিল। ঠিক আছে। এবং রাজা ছিল কি, এখানে গৌড় একটা রাজ্য প্রতিষ্ঠিত হয়, এবং সেটা রাজা ছিল শশাঙ্ক। রাজা শশাঙ্ক গৌড় রাজ্য গড়ে তুলছিল। হ্যাঁ, এই যে গৌড়, গৌড় রাজ্য, এটা হচ্ছে শশাঙ্কে গড়ে তুলছিল। এবং প্রথম স্বতন্ত্র বাঙালি শাসক তিনি হচ্ছিল কে? শশাঙ্ক। তার রাজা ছিল কর্ণ সুবর্ণ, এটা আমরা মিস করে গেছিলাম। ঠিক আছে। এবং তিনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, আবার বৌদ্ধ ধর্মের সঙ্গে কি দ্বন্দ্বে জড়াইছিলেন। ঠিক আছে। আমরা অন্যদেরকে দেখছিলাম তারা বৌদ্ধ ধর্মের প্রচার করছিল, কিন্তু অন্যের সাথে দ্বন্দ্বে লাগে নাই। এই বেটা কি করছে, ঝামেলা করছে। ঠিক আছে। তারপরে দেখো যে তার কিছু অবদান আছে। সে কি করছে, বাংলা প্রথমবারের মতো স্বাধীন রাজনৈতিক সত্তা সে লাভ করছিল। ঠিক আছে। তাহলে তার সময়কাল ছিল 550 থেকে 750, প্রায় 200 বছরের সময়টা আর কি। ঠিক আছে। বুঝতে পারছো? এখন এটা গৌড় শাসনটা আমরা দেখলাম এখানে। এখানে মেন ছিল শশাঙ্ক, এবং তার রাজা ছিল কর্ণ সুবর্ণ। ওকে। আচ্ছা, একমাত্র একজন ব্যক্তি আছে যিনি স্বতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছিল, এই যে এই শশাঙ্ক। এটা কিন্তু তোমাদের একটা বড় একটা প্রশ্ন যে কোনো পরীক্ষায় থাকতেই পারে। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে হচ্ছে যে বিক্রমাদিত্যর নামটা কি? বিক্রমাদিত্যর নামটা তো ভুলে গেলা। হ্যাঁ, দেখো এই যে বিক্রমাদিত্য নামটা সম্ভবত হচ্ছে আরো পরে। বিক্রমাদিত্যর নামটা ছিল এই যে এখানে দেখো বিক্রমাদিত্য। হ্যাঁ, এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর নাম হয়েছে বিক্রমাদিত্য। বুঝছো? এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এর নাম হয়েছে কি বিক্রমাদিত্য। মনে রাখবা এটা। ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা যদি যাই সামনে, হ্যাঁ, এই যে বিক্রমাদিত্য। ঠিক আছে। গুপ্ত বংশের রাজা ছিল রাজা ছিল কে? বিক্রমাদিত্য। তার নাম ছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয় অথবা দুই। ঠিক আছে। এবং হচ্ছে তার রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, যেটাকে আমরা দেখছিলাম পরবর্তীতে হচ্ছে কি হয়েছিল, বর্তমানে যে বিক্রমপুর, বিক্রমপুর সেটা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে বিশেষত্ব ছিল সে সুবর্ণ যুগ ছিল তারটা। এবং গৌরত শশাঙ্কর কথা আমরা একটু আগে দেখে আসলাম। পাল বংশ গোপাল, বৌদ্ধ ধর্ম ছিল, বিক্রমপুর রাজধানী ছিল। এবং বাংলাকে ঐক্যবদ্ধ তারা করছে। আমি বলছিলাম যে তাদের হচ্ছে অবদানটা একটু বেশি পালদের, কিন্তু সেনদের পরে আসে ঝামেলা হয়ে যায়, আবার পরে তারা হারায়ও যায়, এবং বাংলাদেশে মুসলিম শাসনের কাছে তারা পরাজিত করে, একসময় তারা নাই হয়ে যায়। ঠিক আছে। তাহলে এই চতুর্থ অধ্যায়টাকে আমরা সংক্ষেপে এখানে নিয়ে আসলাম। তোমরা যদি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু মনে করো যে কি ধরনের হচ্ছে কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে কিছু টিপস তোমাদের দেওয়া আছে। প্রথম হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে প্রথম স্বাধীন বাঙালি রাজাকে শশাঙ্ক। আমি একটু আগেই বলে আসছিলাম তোমাদেরকে যে শশাঙ্ক হচ্ছে কি করছে, এই দেশে প্রথম স্বাধীন শাসন ব্যবস্থা বা স্বতন্ত্র শাসন ব্যবস্থা সে প্রতিষ্ঠা করেছে। যার কারণে তারা কি বলা হয়, প্রথম স্বাধীন বাঙালি রাজা হিসেবে তাকে পরিচিতি দেওয়া হয়েছে। ঠিক আছে। তারপরে দেখো যে পালদের ধর্ম ছিল মহাযান বৌদ্ধ ধর্ম। ঠিক আছে। বৌদ্ধ ধর্ম একটা, সেটার একটা পর্ব হচ্ছে কি মহাযান বৌদ্ধ ধর্ম, এটা পালদের ছিল। ঠিক আছে। সেনদের ধর্ম ছিল হিন্দু, আমরা দেখছি। এবং তাদের কারণে আসলে একসময়
বৌদ্ধ ধর্ম বিলুপ্তির পিত বা একদমই নিস্তেজ হয়ে যায়। তারপরে আমরা দেখলাম যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত সালে 1204 সালে নিয়ে আসে এদেশে কৌটিল্য প্রথার প্রবর্তক হচ্ছে বল্লাল সেন। হ্যাঁ, সেন বংশের যে রাজা, সর্বশেষ যে রাজা ছিল, সেন বংশ যেটা ছিল, সর্বশেষ সেন বংশ। এবং তারা কি করছে, একটাই কাজ করছে, তার নাম হচ্ছে কৌটিল্য প্রথার প্রবর্তন তারা করছিল, ঠিক আছে। এবং এই যে আমরা মৌর্য দেখলাম, গুপ্ত দেখলাম, গৌড় দেখলাম, পাল দেখলাম, সেন দেখলাম, এগুলাকে তোমরা এই যে পুরা অধ্যায়, তুমি যদি চতুর্থ অধ্যায়টাকে মনে রাখতে চাও, একটা শব্দ দিয়ে তুমি চাইলে এটাকে মনে রাখতে পারো। বুঝতে পারছো সেটা কি? সেটা হচ্ছে যে মৌ গু গৌ পাশে। বুঝছো? এই যে দেখো মৌ গু কৌ পাশে, এই ভাঙ্গে ভাঙ্গে এটা মনে রাখলে তোমার হয়ে যাইতেছে। মৌ দিয়ে হচ্ছে মৌর্য, গু দিয়ে হচ্ছে গুপ্ত, গৌ দিয়ে হচ্ছে গৌড়, পা দিয়ে পাল, সেন দিয়ে স দিয়ে সে দিয়ে হচ্ছে মূলত সেন। এটা তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো, পুরা অধ্যায়টাকে একটা শব্দে বা একটা বাক্যে মনে রাখতে পারো আর কি। হ্যাঁ, এবং একই সাথে হচ্ছে তোমরা আরো কিছু নোট করে নিতে পারো তোমাদের উপরে, পরবর্তীতে তোমরা ক্লাস শেষ করে আর একটু বসে যদি তোমরা নোট করে হলো যে কোন রাজবংশ কত সাল থেকে কত সালে শুরু হয়েছিল, কোন রাজবংশের প্রধান রাজা কে ছিল, তাদের অবদানটা কি ছিল, এবং কে কোন ধর্মে বিশ্বাস করতো, এগুলো মোটামুটি মনে রাখলেই কি ইতিহাসটাকে সহজে মনে রাখা যায়। সত্যি বলতে আমার নিজের কাছে ইতিহাস অনেক কঠিন লাগতো, বুঝছো, এজন্য আর কি আমি কিভাবে সহজে মনে রাখা যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে গেল। আমরা 4টা অধ্যায়ের মধ্যে 2টা অধ্যায় শেষ করে ফেলছি। তোমরা কতটা বোর হয়েছো, কতটা তোমাদের ঘুম আসছে একটু জানাও, দেখি তোমাদের ঘুম টুম কেমনে ভাঙানো যায়, আমি একটু দেখি আর কি। হ্যাঁ। আচ্ছা, কে কি বলছে? হুমায়রা বলছে স্যার হাত ব্যথা হয়ে গেছে নোট করতে করতে। আরে বাবা, তুমি সবকিছু লিখতেছো? আচ্ছা, তাহলে একটু রেস্ট নাও, তোমার হাতকে হচ্ছে একটু বাতাস খাওয়াও, বা তুমি একটু পানি খাও যেন হাতেরও পানি যায়, একটু রেস্ট নেও আর কি। হ্যাঁ, একদম পুরা স্লাইড লেখার দরকার নাই, বুঝছো, একদম A to Z নোট করার দরকার নেই, গুরুত্বপূর্ণ যেগুলো আছে বা তোমার মতো করে একটু নোট করে নিবা আর কি, বুঝছো। আর স্লাইডটা আমি ক্লাস শেষ করে তোমাদেরকে দিয়ে আজকে স্লাইডটা দিয়ে দিব, আর কালকে হচ্ছে লেকচার শিট দেবো যেখানে অনেকগুলো MCQ থাকবে আর কি, বুঝছো। তো গুরুত্বপূর্ণ গুলা লিখে ফেলো, আর বাকিগুলা তো কিসে পাবা, ঠিক আছে। থ্যাংক ইউ তুমি এত গুরুত্ব দিয়ে নোট করার জন্য আর কি, হুমায়রাকে বিশেষ ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2জন দেখলাম লিভ নিয়ে চলে গেল, তুফাইল চলে গেছে, সামিরাও চলে গেছে। আচ্ছা, তোমরা আছো এখন তাহলে কয়জন? তোমরা আছো হচ্ছে 7জন আছো। উম্মে লিয়া নতুন করে আসছে, তারপরে হচ্ছে আর কে, মুম তাইন্না মীরা আসছে। তোমাদের এত দেরি হইলো কেন? তোমরা কি এখন আসছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন পরের অধ্যায়ে যাবো আর কি, বুঝছো। পরের অধ্যায় মানে হচ্ছে যে একাদশ যে অধ্যায়টা ছিল সেখানে যাব। আহ ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ, এগুলো খুবই সহজ, আমরা মোটামুটি সবই জানি, অত কঠিন এখানে তেমন কিছু নাই, এবং এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। কিন্তু তোমরা বলো, যেহেতু আমরা লম্বা 2টা অধ্যায় কভার করে ফেলছি এবং লম্বা প্রায় 1 ঘন্টা বোধ হয় হয়ে গেছে, এখন তোমাদের কোনো ব্রেকের দরকার আছে? তোমরা কি একটু পানি টানি খাবা, নাকি আমি কন্টিনিউ করবো? আবার একটু বলো তো, 5 মিনিট ব্রেক দিব নাকি কন্টিনিউ করবো, বলো। হ্যাঁ, একটু ব্রেক দেওয়ার কথা বলছে আরবি। আচ্ছা, বাকিরা? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে, সবাই ব্রেক চাচ্ছ, আমি তাহলে একটু ব্রেক দিচ্ছি তোমাদেরকে। তোমরা হচ্ছে 8টা হচ্ছে 47 বাজে, তোমরা হচ্ছে 42-এ জয়েন করে ফেলো আমরা। হ্যাঁ, 5 মিনিটের উপরে দিচ্ছি না আর কি। একটু পানি টানি খাইয়া দ্রুত চলে আসো, ঠিক 42 আমরা আবার শুরু করে দেবো, ঠিক আছে। একটু সময় তোমরা হাঁটাহাঁটি করে বা পানি টানি খেয়ে একটু আসলে আসো, 42-এ, ঠিক 42 আমরা আবার শুরু করে দেবো। সবাই কি আসছো? একটু রেসপন্স করো। আরাবি, হুমায়রা, তারপরে মীরা, নাজনিবা, সামিরা, তারপরে তাসিন। তাসিন কি অনেক পরে জয়েন করছো? আচ্ছা, উম্মে লিয়া আসছো তোমরা সবাই। ওকে, হুমায়রা চলে আসছে, তারপরে হচ্ছে আরাবি আছে, তারপরে হচ্ছে মীরাও আসছে। হ্যাঁ,
আচ্ছা, আরো কয়েকজন বোধহয় বাকি আছে, আমি আশা করি সবাই চলে আসবে। বাকিরা কি আসছো? আচ্ছা। তাহলে আমরা দুইটা অধ্যায় কভার করলাম। প্রথম অধ্যায় ছিল আমাদের বিশ্ব সভ্যতা, ঠিক আছে? বিশ্ব সভ্যতা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় মেবি। তারপরে ছিল তৃতীয় অধ্যায়, যে প্রাচীন কালে বাংলা যুগের বিশ্ব সভ্যতার মধ্যে হচ্ছে আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা হচ্ছে তিন ক্যাটাগরি সভ্যতা করেছিলাম। নদী কেন্দ্রিক কিছু সভ্যতা করেছিলাম, তারপরে হচ্ছে ইউরোপ কেন্দ্রিক কিছু সভ্যতা এবং আমেরিকান কেন্দ্রিক কিছু সভ্যতা। নদীকেন্দ্রিক সভ্যতাগুলোর মধ্যে ছিল মেসোপটেমিয় সভ্যতা, তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, আরেকটা কি ছিল, মিশরীয় মেসোপটেমিয় সভ্যতা, তারপরে হচ্ছে চৈনিক সভ্যতা, তারপরে মিশরীয় সভ্যতা, আরেকটি সভ্যতা ছিল হচ্ছে কি ছিল বলো তো একজনের, কি ছিল আরেকটি সভ্যতা? আমরা চার ক্যাটাগরি সভ্যতা প্রথম ক্যাটাগরিতে দেখছিলাম, হ্যাঁ, সিন্ধু সভ্যতা, এটা আমরা দেখছিলাম। ইউরোপীয়দের মধ্যে হচ্ছে দুইটি সভ্যতা, গ্রিক এবং রোমান। আমেরিকানদের মধ্যে তিনটি সভ্যতা, মায়া, ইনকা এবং অ্যাজটেক ছিল, ঠিক আছে? এই সভ্যতাগুলো আমরা পড়ে আসছি। এবং আমরা যদি হচ্ছে তোমার পরবর্তীতে হচ্ছে চতুর্থ অধ্যায়ে আসে, তাহলে এখানে আমরা দেখছিলাম যে পাঁচটি রাজবংশ ছিল। একটা ছিল হচ্ছে মৌর্য, তারপরে গুপ্ত, তারপরে গৌড়, তারপরে পাল এবং সর্বশেষ ছিল সেন রাজবংশ। এই পাঁচটি রাজবংশ নিয়ে মূলত আমাদের চতুর্থ অধ্যায় ছিল, এটা আমরা আলোচনা করেছি। এখন আমরা আসবো 11তম অধ্যায়ে কিংবা একাদশ অধ্যায়ে। এটা হচ্ছে বাংলাদেশের ভাষা আন্দোলন, অর্থাৎ 1952 সাল, 1947 48-এর পর থেকেই মূলত ভাষা নিয়ে টুকটাক ঝামেলা হইতেছে। এগুলা নিয়ে হচ্ছে বিশেষ করে 1952 সাল হচ্ছে ভাষা কেন্দ্রিক আর কি। এখানে আমরা দেখবো, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, যে বাঙালি হিসেবে আমাদের সবারই জানা আছে এবং এগুলো সহজ আছে। ওই যে প্রাচীনকালের ইতিহাসের মতো এত জটিল কোনো তেমন কিছু নাই, আমরা দ্রুত শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই চলে আসছো, বাকিরা কি আসছে? আমি তাহলে এখনই শুরু করে দিচ্ছি। হ্যাঁ, দেখো, আমাদের প্রথম অধ্যায়ের যে সূচনা, এইখানে কি কি আছে দেখো, যে 1947 সাল। 1947 সালে আমরা জানি যে আমরা একটু আগে যেটা দেখে আসছিলাম, যে হচ্ছে 1204 সালে সেন বংশকে পরাজিত করে এদেশে মুসলিম শাসনের সূচনা হয়েছিল। 1204 খ্রিস্টাব্দে ইসলামের মোহাম্মদ বখতিয়ার খোদে। সেই ধারাবাহিকতায় 1757 সালে এসে কি হইলো, আবার ইংরেজরা এদেশে এসে এই পলাশী প্রান্তরে তোমার হচ্ছে সিরাজউদ্দৌলার মাধ্যমে কি হয়ে গেছে, ওরা এদেশের ক্ষমতা নিয়ে নিল। সেখান থেকে যে প্রায় 200 বছরের হচ্ছে আমাদের পরাধীনতার সূচনা হয়েছিল বা পরাধীন শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে প্রায় 1947 সালের দিকে এসে কি হইলো, ইংরেজরা চলে গেল। ইংরেজরা চলে যাওয়ার পরে এই উপমহাদেশটাকে দুটি অংশ তারা করলো, একটা দিল ভারতে আর একটা দিল পাকিস্তানে। এবং এই পাকিস্তানের আবার দুটি অংশ ছিল, একটা ছিল পূর্ব আর একটা ছিল পশ্চিম, ঠিক আছে? এটা হচ্ছে 11তম অধ্যায় বা একাদশ অধ্যায়। ইসরাত, তুমি মাত্রই মনে হয় আসছো। আমরা চারটা অধ্যায় কভার করেছি, প্রথম, দ্বিতীয় এবং দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং হচ্ছে আজকে 11তম এখন পড়তেছি, পরে হচ্ছে আমরা 13তম অধ্যায়টা পড়বো আর কি, ঠিক আছে? বিশ্ব সভ্যতা পড়ে আসছি, তারপরে হচ্ছে আমরা প্রাচীনকালে বাংলার রাজনৈতিক ইতিহাস পড়ে আসছি। এখন আমরা পড়ছি ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট, এটা আমরা পড়ছি। তাহলে যেটা বললাম, যে ওই যে তোমার 1947 সালে যখন ব্রিটিশরা এদেশ থেকে চলে যায়, তারা এই দেশকে দুটি অংশ করে দিয়ে গেল, একটা হচ্ছে ভারতে আর একটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? পাকিস্তানের হচ্ছে দুটি অংশ ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল কি পশ্চিম পাকিস্তান। এবং আমরা যে বাংলাদেশি আমরা যারা আছি, আমরা ছিলাম মূলত পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত, বা আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান, ঠিক আছে? তো এই যে 1947 সালে যখন বিভাজন হইল, ভারত বিভাজন হয়ে পাকিস্তানের অংশে আমরা পরিণত হলাম, তখন থেকেই মূলত পাকিস্তানিদের সাথে কি আমাদের ক্যাচাল লাগা শুরু হয়ে গেল, বুঝতে পারছো? তো প্রথম ক্যাচাল যেটা লাগে আমাদের ভাষা নিয়ে হচ্ছে, ওরা প্রথম আঘাতটা করে আমাদের উপরে। 1947 সালে দেখো এখানে কি বলা আছে,
1947 সালে ভারত বিভাগের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়, দুটি অংশ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান, বলে দিস অলরেডি। দুই অংশের মানুষের ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক অবস্থার ছিল ব্যাপক পার্থক্য, বুঝছো? আমরা বাংলা ভাষায় কথা বলতাম, ওরা উর্দু ভাষায় কথা বলতো। ওদের সংস্কৃতি এক ধরনের ছিল, আমাদের সংস্কৃতি আরেক ধরনের ছিল। আমাদের অর্থনীতি এক ধরনের, ওদের অনেক পার্থক্য ছিল আর কি। তারপরও এদেরকে জোর কইরা মূলত এক জায়গায় করা হয়েছিল, ঠিক আছে? এবং এই পার্থক্য থেকেই শুরু হয় মূলত ভাষা আন্দোলন, যা পরবর্তীতে স্বাধীনতার ভিত্তি গড়ে, ঠিক আছে? আমরা সামনে দেখবো যে এই ভাষা দিয়ে কিভাবে মূলত আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল, ঠিক আছে? চলো আমরা সামনে যদি যাই, তাহলে দেখো যে রাষ্ট্রভাষা প্রশ্নের উদ্ভবটা আসলে মূলত কখন হইল, ঠিক আছে? অর্থাৎ পাকিস্তানিরা আমাদের সাথে যে, ওদের মনের মধ্যে যে একটা ক্যাচাল ছিল যে আমাদেরকে ওরা শোষণ করবে, একটা এরকম হিপোক্রিসি ছিল ওদের মধ্যে। এবং সেটার বহিঃপ্রকাশটা মূলত তারা কিভাবে করছে, রাষ্ট্রভাষা নিয়ে আর কি। দেখো যে রাষ্ট্রভাষার প্রশ্নের উদ্ভবটা হয়েছে মূলত 1947 সালে, অর্থাৎ আমাদের ওই যে ভারত বিভাগের পরেই। হ্যাঁ, পাকিস্তান গঠনের পর, পাকিস্তান গঠনের পর প্রথম একটা প্রশ্ন আসলো যে এদেশের ভাষা আসলে কেমন হবে, উর্দু হবে নাকি বাংলা হবে, ঠিক আছে? তো এখানে কি হইলো যে উর্দুকে একমাত্র রাষ্ট্রীয় ভাষা করার প্রস্তাব দেওয়া হলো। এটা কে দিয়েছিল তোমরা জানো? ঠিক আছে, মাহমুদ আলী জিন্নাহ হচ্ছে ঢাকায় এসে একটা প্রস্তাব দিয়েছিল যে উর্দুই হবে এদেশের একমাত্র রাষ্ট্রভাষা। এবং এটার প্রস্তাব যখন আসলো যে উর্দু ভাষাকে কি করতে হবে, দেশের রাষ্ট্রভাষা করতে হবে, কিন্তু পূর্ববাংলার মানুষ হচ্ছে কি, 56% মানুষ হচ্ছে বাংলা ভাষাভাষী, বুঝতে পারছো? আমাদের বাংলাদেশে যে মানুষ আছিল, তাদের হচ্ছে অর্ধেকেরও উপরে, 56% কি ছিল, বাংলা ভাষাভাষী হওয়ায় এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে যে না, আমরা উর্দু ভাষায় রাষ্ট্রভাষাকে মেনে নিব না। তারপরে কি হইলো যে 1948 সালের 23 ফেব্রুয়ারি, 1948 সালের 23 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা বাংলা দাবি একটি কমিটি গঠন করা হয়েছে, ঠিক আছে? রাষ্ট্রভাষা বাংলা চাই, এরকম একটা কমিটি গঠন করা হয়েছিল, ঠিক আছে? কত সালে? 1948 সালের 23 ফেব্রুয়ারি, ঠিক আছে? 23 ফেব্রুয়ারি। তারপরে কি হইলো, 23 মার্চ, অর্থাৎ আরো 1 মাস পরে 1948 সালে কি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আলী জিন্নাহ আসলো, এসে কি বললো যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই তো দাঙ্গা বেঁধে যায়। এর আগে দাঙ্গাগুলা হচ্ছে ভিতরে ভিতরে ছিল, অত পাওয়ারফুল ছিল না। কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, সে যখন আমাদের রাষ্ট্রভাষা কমিটি গঠন হওয়ার 1 মাস পরে 23 মার্চে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো, এসে কি বললো যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এইটা শোনার পরে কি হয়েছে, সাথে সাথেই ছাত্র সমাজে কি হয়েছে, এটা তীব্র প্রতিবাদ জানাইছে। হ্যাঁ, তীব্র প্রতিবাদ জানাইয়া বলছে যে না, সেটা হইতে পারে না, বাংলাদেশের মানুষ বাংলাদেশী, সে বাংলা ভাষায় কথা বলবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে যেটা দেখলাম যে স্বাধীন, ওই সময়কার যে স্বাধীনতা, অর্থাৎ পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়ে গেল, ওই সময় থেকেই মূলত এই ভাষা নিয়ে প্রথমে ঝামেলাটা শুরু হয়েছে। এবং সেটা নিয়ে একটু টুকটাক আলোচনা হইতেছিল। এবং সেই ভাষা রক্ষার জন্য 1948 সালের 23 ফেব্রুয়ারি একটা কমিটি গঠন করা হয়েছে, রাষ্ট্রভাষা বাংলা চাই সম্ভবত এই নামে ছিল। এবং তার 1 মাস পরে 23 মার্চে আলী জিন্নাহ আইসা বললো কি যে উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন মূলত বড় ধরনের দাঙ্গামা বেঁধে গেল, ঠিক আছে? আচ্ছা, এখানে মূল কারণ একটা আছে, যে মূল কারণ যে শাসক গোষ্ঠী যারা ছিল, তারা কি করছে, ভাষাটা জোর করে আমাদের উপর চাপানো দেওয়ার চেষ্টা করছিল। এই কারণে মূলত ভাষার আন্দোলনের সূচনা হয়, বা ভাষা নিয়ে ক্যাচালটা বাঁধা শুরু হয়েছিল, ঠিক আছে? তারপরে যদি আমরা যাই সামনে, দেখো কি আছে যে ভাষা, দেখলাম যে প্রথমটা ছিল এখানে যে ভাষার যে প্রশ্ন, এটা কিভাবে শুরু হয়েছে, ঠিক আছে? 2 বছর লাগছে এটা শুরু হইতে, 2-3 বছরের মতো গেছে আর কি। 48 সালে তো এটা একটা দানা বাঁধছে। তারপরে দেখো যে আন্দোলনটা তাহলে কবে শুরু হইলো, ভাষা আন্দোলন, যে মোহাম্মদ আলী জিন্নাহ যখন এরকম প্রকাশ্যে প্রস্তাব বা ঘোষণা কইরা গেল, এরপর থেকে মূলত আন্দোলনের সূচনা হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? দেখো যে বাংলা তো আচ্ছা, এই অংশটা তোমরা একটু দেখো যে এখানে কি আছে, যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ক্রমে জোরালো হইল মোহাম্মদ আলী যখন বইলা গেল, তারপরে কি হয়েছে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে হবে করতে হবে, এই দাবিটা অনেক জোরালো হইতেছে। তারপরে 11 মার্চ ছাত্র সমাজে কি হয়েছে, ধর্মঘট এবং বহু গ্রেপ্তারও কিন্তু হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে আন্দোলন দমন করতে সরকার কঠোর অবস্থানে যায়। 1952 সালের শুরুতে সরকার উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে
আবার ঘোষণা দেয়, ঠিক আছে। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাত তো সে হচ্ছে একটা ব্যক্তিগত অনুষ্ঠানে আইসা ঘোষণা কইরা গেছিল, কিন্তু 52 সালে যাই হয়েছে কি অফিসিয়ালি রাষ্ট্রভাষা উর্দুকে ঘোষণা করার কারণে কি হয়েছে, তখন আন্দোলনের দানা বেঁধে গেল, ঠিক আছে। তারপরে যদি তোমরা দেখো যে এই যে ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি 1952 সালের, যেখানে আমরা এখন যে আন্তর্জাতিক মাতৃভাষা যেটা পালন করি, দিবস যেটা পালন করি, ওই যে দিনটা 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কি হয়েছে দেখো যে 20শে ফেব্রুয়ারি, 20শে ফেব্রুয়ারি ঢাকা শহরে 144 দ্বারা জারি করছিল, হ্যাঁ। এবং কোন ধরনের জমায়েত নিষিদ্ধ ছিল, অর্থাৎ জড়ো হওয়া যাবে না, মিছিল মিটিং এগুলো সবকিছু নিষিদ্ধ ছিল। তারপরেও কি হয়েছে যে সেটা 144 দ্বারা, 21শে ফেব্রুয়ারি ছাত্ররা 144 দ্বারা ভঙ্গে রাজপথে নেমে আসে, ঠিক আছে। তখন কি হয়েছে, পুলিশে গুলি চালায়। ওই সময়ে শহীদ হন রফিক, সালাম, বরকত, জাব্বার সহ আর অনেকেই হচ্ছে কি শহীদ হয়েছেন, এবং এদেরকে কি বলা হয়, ভাষা শহীদ কিন্তু বলা হয়েছে। তাহলে ওই যে আমরা দেখলাম 1947 থেকে টুকটাক শুরু হয়েছে, 48-এ এসে হচ্ছে এটা বড় আকার ধারণ করছে, এবং সেখান থেকে ধীরে 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 আলোচনা করতে 1952 সালে এসে যখন ওই পাকিস্তানের সরকার চূড়ান্ত ভাবে পরিপত্র জারি করলো বা রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করলো, ওই সময় হচ্ছে মানুষ খেপে গেল। খেপে গিয়ে কি হয়েছে, যে 144 যারা জারি করছিল, তখন কি হয়েছে, মানুষ আর 144 যারা মানে নাই, ভঙ্গ করছে ছাত্ররা। ভঙ্গ কইরা কি হয়েছে, ওখানে হচ্ছে গুলি হয়েছে, গুলি হয়ে রফিক, জর্বা, বরকতরা মারা গেছে। এটা হচ্ছে তোমরা যদি হচ্ছে এটাকে রিলেট করতে যাও তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে, সেটা হচ্ছে এই যে গত বছরে যে জুলাই আন্দোলন যখন ছিল, তাই না, ওই সময় কিন্তু কারফিউ জারি ছিল, ওইটাও ওয়ান কাইন্ড অফ 144 জারার মতোই। ওখানে বের হওয়া যাবে না, কিছুই ছিল না। কিন্তু তারপরে যখন মানুষ বের হয়েছে, ওখানে কি হয়েছে, এই স্বৈরাচারী শাসক আমাদেরকে অনেক ছেলে মেয়েকে গুলি করে হত্যা করেছে, অনেকে গুম খুন অনেক কিছুই করেছে, এইরকম ছিল আর কি, বা এর থেকেও আর জঘন্য ছিল পাকিস্তানের শাসন, ঠিক আছে। আচ্ছা, এই দিনটিকে কি বলা হয়, যে জন্মনে শহীদ দিবস, এই যে 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ, শহীদ দিবসও বলা হয়, আবার ভাষা শহীদদের দিয়ে কি বলা হয়, ভাষা আন্দোলন পরিণত হয় জাতীয় চেতনার মাইল ফলকে, বুঝতে পারছো। প্রথম তো শুধু বাংলা ভাষাটা ছিল, কিন্তু এই সময় যখন দমন পীড়ন শুরু হইলো, তখন কি হয়েছে, এই যে বাঙালি, বাঙালিটা চেতনার জন্ম হয়ে গেছে, বুঝতে পারছো। বাঙালি জাতীয়তাবাদের কি হয়েছে, একটা নতুন চেতনার উদ্ভব হয়েছে। যেমন ধরো ওই যে জুলাই আন্দোলন, যখন গত বছর যখন জুলাই আন্দোলনটা হইলো, ওইটা প্রথম কি ছিল, কোঠা বিরোধী আন্দোলন। কিন্তু যখন হচ্ছে ওই তখনকার যে ফ্যাসিস্ট সরকার সে দমন পীড়ন শুরু করলো, তখন কি হয়েছে, যে তার বিরুদ্ধে শেখ হাসিনা হটাও আন্দোলনে পরিণত করে গেছে, কিংবা হচ্ছে রাষ্ট্র সরকার পতনে আন্দোলনে কি হয়েছে, চলে গেছে। এইরকমই হচ্ছে যখন হয়েছে পাকিস্তানিরা হচ্ছে ভাষা আন্দোলনের উপর হচ্ছে চড়াও হইলো, তখন কি হয়েছে, এই ভাষাটাই হচ্ছে আমাদের জাতীয় চেতনায় রূপ লাভ করে ফেলছে, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই আহ ভাষা আন্দোলনের ফলাফলটা কি হয়েছে, এই যে আমরা দেখছিলাম যে এই বাংলা ভাষা আন্দোলনের কারণে বাঙালি জাতীয়তাবাদের চেতনা শুরু হয়েছে, একই সাথে হচ্ছে এই যে পাকিস্তান বিরোধী একটা মনোভাব কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবং সেটাকে কেন্দ্র করেই হচ্ছে এক পর্যায়ে দেখো কোন পর্যন্ত গেছে, আমরা যদি একটু দেখি যে 1952 সালে তো এই আন্দোলনটা হইলো, তারপরে 1956 সালে বাংলা সাল সংবিধানে কি হয়েছে, বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে। কিছু মানুষ আমাদের মারা গেছে, ফলে কি হয়েছে, এই যে একমাত্র উর্দুকে তারা আগে রাষ্ট্রভাষা দিতে চাইছিল, কিন্তু পরবর্তীতে আমাদের বাংলাকেও রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে হয়েছে, ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে 21শে ফেব্রুয়ারিটাকে হচ্ছে শহীদ দিবস হিসেবে পালিত হয়েছে 1991 1999 সালে, হ্যাঁ। ইউনেস্কো যে একটা জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন আছে, যারা হচ্ছে কালচারালস নিয়ে কাজ করে, কালচারাল সায়েন্স এবং এডুকেশন নিয়ে কাজ করে, তারা হচ্ছে কি করছে, যে আমাদের যে মাতৃভাষা বা 21শে ফেব্রুয়ারি, এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে কি করছে, স্বীকৃতি দিয়েছে। আমাদের ভাষা আন্দোলনটাও কি স্বীকৃতি তারা দিয়েছে, ঠিক আছে। এবং এর ফলাফলটা কি, যে আমরা আগেই বলছিলাম যে বাঙালি জাতীয়তাবাদের চেতনা জাগ্রত হয়েছে, এবং রাজনৈতিক অধিকারের বিষয়ে কি হয়েছে, মানুষ আরো সচেতন হয়েছে, যে না, এই যে পাকিস্তানি যাদেরকে আমরা ধর্মের ভিত্তিতে বাই হিসাবে গ্রহণ করছিলাম, এরা হচ্ছে আমাদের সাথে
আমাদের প্রকৃত বন্ধু হইতে পারে না, ভাই হইতে পারে না, এরা আমাদের সাথে শত্রুতা শুরু করে দিছে, এবং এদের থেকে আমাদেরকে আলাদা হইতে হবে, কিংবা আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে। এই ধরনের একটা কি হয়েছে, রাজনৈতিক সচেতনতা মানুষের মধ্যে তৈরি হয়ে গেছিল এই শুধু ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি দেখো যে ভাষা আন্দোলনের রাজনৈতিক ঘটনাগুলো কেমন। যে আমরা দেখছিলাম একটু আগে দেখছিলাম 1954 সালের দিকে এসে কি হয়েছে, যে এটা আমাদের হচ্ছে বাংলা ভাষাটা রাষ্ট্রের স্বীকৃতি পাইছে। এবং এই সময় আরো কিছু বিষয় কিন্তু ঘটনা ঘটেছে, কিছু রাজনৈতিক বিষয় ঘটেছে। তার মধ্যে দেখো যে যুক্ত ফ্রন্ট নামে একটি সংগঠনের আবির্ভাব হয়েছিল। যুক্ত ফ্রন্ট নামে তারা কি করছে, 1953 সালে অর্থাৎ ভাষা আন্দোলন 1 বছর পরে পূর্ব বাংলার বিভিন্ন রাজনৈতিক দল যুক্ত হয়ে গঠন করে কি যুক্ত ফ্রন্ট। একটা বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিল তারা কি ছিল, যুক্ত ফ্রন্ট গঠন করছে। তাদের 3টা মৌলিক দাবি ছিল, এই যে তাদের মৌলিক দাবি ছিল 3টা। সেগুলো কি, যে বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা করতে হবে, কৃষকদের ন্যায্য অধিকার দিতে হবে, এবং স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করতে হবে। তোমরা যদি হচ্ছে এই যে বিভিন্ন ছক তুলনামূলক হচ্ছে বিভিন্ন ইতিহাস তোমরা দেখবা, যে আমাদের দেশে যেই পরিমাণ চাষাবাদ হইতো তার অর্ধেকের উপরে তারা নিয়ে যাইতো। এজন্য হয়েছে কি, যে আমাদের কৃষকদের ন্যায্য অধিকারটা প্রতিষ্ঠা খুব জরুরি ছিল, এবং স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা, অর্থাৎ আমাদের দেশটা আমরাই পরিচালনা করব, এবং কেন্দ্রীয় সরকার, পাকিস্তানের যে সরকার, তারা মূলত কি করবে, হ্যাঁ, এটা এরকম ছিল আর কি, যে স্বায়ত্ত শাসন আমাদের লাগবে, বুঝলে? বন্ধ করে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে যুক্ত ফ্রন্ট গঠন করা হয়েছে কত সালে, 1953 সালে। তাদের 3টি মৌলিক দাবি কি ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, কৃষকদের ন্যায্য অধিকার দিতে হবে, এবং 3 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে কি, যে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে। একই সাথে এই ভাষা আন্দোলনের আরেকটি রাজনৈতিক প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে কি, যে 1954 সালের নির্বাচন, বুঝতে পারছো? এই ভাষা আন্দোলনের কারণে এই নির্বাচনে বড় একটা ভূমিকা রাখছিল। যেমন ধরো এখন যে গত বছর যে জুলাই আন্দোলন হইলো, এবং সামনে যে নির্বাচন আসবে, তাই না? এই জুলাই আন্দোলনের পরবর্তী যে নতুন যে সরকার আছে, এখন সামনে যে নির্বাচন হবে, সবকিছুই কিন্তু কি এই আন্দোলনেরই ফসল কিন্তু, এটা বুঝতে পারছো? তো জুলাই আন্দোলনটা বা ওই সময় যে কোটা বিরোধী আন্দোলন, এটা যদিও নিছক একটা চাকরির জন্য আন্দোলন ছিল, এই আন্দোলনটাই কি নতুন নতুন বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করছে। এরকমই হচ্ছে ভাষা আন্দোলনটা কি করছে, বিভিন্ন নতুন নতুন প্রেক্ষাপট তৈরি করছিল। তার মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা যুক্ত ফ্রন্টের ইতিহাসটা দেখলাম, এবং 1954 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের ইতিহাসটা যদি দেখো, যে যুক্ত ফ্রন্ট যেটা গঠন হয়েছিল, তারা কি করছে, যে 310টি আসনের মধ্যে 215টি আসনে বিজয় লাভ করছিল, বুঝতে পারছো? 310টার মধ্যে 215টাই তারা পাইছে, অর্থাৎ প্রায় 200টি আসন কি করছে তারা একাই দখল কইরা ফেলছিল। এই যে যুক্ত ফ্রন্ট মানে পূর্ব বাংলার যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিল, তাদের মাধ্যমে যে সংগঠন গঠন করছে যুক্ত ফ্রন্ট তারা, ঠিক আছে। এবং মুসলিম লীগ, অর্থাৎ পাকিস্তানের যে একটি রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, তারা মাত্র কি হয়েছে, মাত্র 9টি আসন তারা পাইছিল। এবং শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন, তিনি আমাদের কি হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ স্বায়ত্ত মুখ্যমন্ত্রী আমাদের বাংলাদেশ থেকে তিনি নির্বাচিত হয়েছেন, শেরে বাংলা একে ফজলুল হক, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভাষা আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট। ক্লিয়ার বিষয়টা তোমরা? মূলত 2টা প্রেক্ষাপট আছে, একটা হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠন, আর একটা হচ্ছে কি, যে 54 নির্বাচন, যেখানে আমাদের যুক্ত ফ্রন্ট হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এবং শেরে বাংলা একে ফজলুল হক কি হন, আমাদের প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী কিন্তু হন, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা আরো সামনে যাব, আরো সামনে যাইয়া কি দেখতে পারি দেখো, যে যুক্ত ফ্রন্ট সরকারের পতনটা কেমনে হয়েছে সেটা তুমি দেখো। যে অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার যুক্ত ফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। অর্থাৎ পাকিস্তান যখন গঠন করা হলো ধর্মের ভিত্তিতে, তারা ধর্মের দোহাই দিয়াই আমাদের সাথে গঠন করে কি হয়েছে, কদিন পরে ভাষা নিয়ে কেতাল শুরু কইরা দিল। পরে যখন সেই ভাষাকে কেন্দ্র করে যখন আমাদের বাংলাদেশিরা অর্থাৎ যুক্ত ফ্রন্ট যখন হচ্ছে সংখ্যা গরিষ্ঠতা লাভ করলো, সেই যুক্ত ফ্রন্টের সরকারকেও কি করছে, কয়েকদিন পরে পাকিস্তানের যে কেন্দ্রীয় সরকার সেটা কি করছে, যুক্ত ফ্রন্টকে
অবৈধ ঘোষণা করছে বা বরখাস্ত কইরা ফালাইছে, বুঝতে পারছো? বরখাস্ত কইরা ফালাইছে। আচ্ছা, তারপরে তুমি আসো, দেখো বরখাস্ত করে ফেলাইছে এবং গভর্নর শাসন জারি করছে। অর্থাৎ তারা, আমরা স্বায়ত্ত শাসনের কথা বলছিলাম না, কিন্তু তারা বলছেন তারাই গভর্নরের শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। এটা জনগণের মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতি খুব আরো বেড়ে গেছে। পাকিস্তানের প্রতি কি হয়েছে, মানুষের খুব আরো বাড়ছে। ফলাফলটা কি হয়েছে, যে ফলাফল হয়েছে যে পাকিস্তানের পূর্ব পশ্চিম বৈষম্য আরো তীব্র হওয়া শুরু হয়েছে এবং স্বাধীনতার প্রশ্নে, স্বাধীনতার পথে বাঙালিরা মানসিকভাবে প্রস্তুতি গড়া শুরু করে দিছে। পয়েন্টটা বুঝতে পারছো? অর্থাৎ আমরা যদিও 1971 সালে স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের স্বাধীনতাটা কি হয়েছে মোটামুটি 1947 সালে পরেই কি আমরা বুঝে গেছিলাম যে না, এদের অধীনে আমাদের থাকা যাবে না। এইটা চূড়ান্ত হয়েছে যখন 1954 সালে যখন নির্বাচন হইল। নির্বাচন হওয়ার পরও যখন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়া তারা হচ্ছে গভর্নর রুলস জারি করলো, এতে হচ্ছে কি বাংলাদেশের মানুষরা বললো যে না, এদেরকে আর রাখা যাবে না, আমাদেরকে এদের থেকে পুরাপুরি স্বাধীন হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা। এবং এটার মাধ্যমে তাদের পতন হয়ে গেল আমাদের যুক্তফ্রন্টের সরকারের। তারপরে আসো 1959 সালে কি হয়েছে, 1959 সংবিধান প্রণয়ন করছে পাকিস্তানের, প্রণয়ন করা হইল। ঠিক আছে? এবং সেখানে হচ্ছে রাষ্ট্রভাষা উর্দু এবং বাংলা নির্ধারণ করা হয়েছে। শাসন ব্যবস্থায় সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে। ঠিক আছে? এবং এটি হচ্ছে ভাষা আন্দোলনের সবচেয়ে বড় অর্জন। কি অর্জন? প্রথমটা হচ্ছে যে এই যে বাংলা ভাষার আমরা রাষ্ট্রীয় ভাষা পাইছি, এবং এই যে সংসদীয় গণতন্ত্র যেটা আসছে, এইটা হচ্ছে কি ভাষা আন্দোলনের বড় একটা অর্জন হিসেবে আমরা এটাকে দেখতে পারি। ঠিক আছে? তারপরে তোমরা আরো সামনে যাইয়া দেখো যে আমরা এই যে অধ্যায়টা পড়লাম, আমরা 11তম বা একাদশ যে অধ্যায়টা পড়লাম, সেই অধ্যায়টাকে যদি তোমরা এক পৃষ্ঠায় নিয়ে আসতে চাই বা সারসংক্ষেপে বলতে চাই, তাহলে কি বলতে পারি যে রাষ্ট্র ভাষা বিতর্ক। আমরা স্বাধীনতার পর, স্বাধীনতা না, ওই সময়কার যে স্বাধীনতা, 1948 সালের যে স্বাধীনতা বা পাকিস্তান তোমার কি বলেন, ব্রিটিশদের থেকে আমাদের আলাদা হওয়ার যে ব্যাপারটা, এরপরেই মূলত কি হয়েছে যে রাষ্ট্র ভাষা বিতর্কটা চলে আসলো। 1948 সালে আসলো, উর্দু একমাত্র রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা হইলো। তারপর হচ্ছে আমাদের ভাষা শহীদ দিবস আরম্ভ হইলো 21শে ফেব্রুয়ারি, ছাত্রদের শহীদ হওয়া হইলো এবং জাতীয় চেতনার উন্মেষ হয়েছে এর মাধ্যমে। যুক্তফ্রন্টের নির্বাচন 54 সালে, মুসলিম লীগ পরাজিত হয়েছে এবং কি হয়েছে গণ আন্দোলনের বিজয় হয়েছে, কিংবা আমাদের যুক্তফ্রন্টটা বিজয় হয়েছিল ওখানে। ঠিক আছে? এবং সংবিধান প্রণয়ন করা হয়েছে 1900 কত সালে, 56 সালে। ঠিক আছে? বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি পাইছে, আন্দোলন সফলতা হয়েছে। এই তিন চারটা পয়েন্টে আমরা বলতে পারি যে বাংলা ভাষা নিয়ে বিতর্ক হয়েছে, শহীদ দিবস বা আমাদের ভাষা আন্দোলন হয়েছে, তারপরে 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছে, তারপরে একটা সংবিধান প্রণয়ন হয়েছে। তিন চারটা পয়েন্টে আমরা পুরা অধ্যায়টাকে কি করতে পারি, আমরা মনে রাখতে পারি। একটু আমি পানি খাই, হ্যাঁ। বুঝতে পারছো? পুরা অধ্যায়টা আমরা কিভাবে মনে রাখতে পারি। ঠিক আছে? আমাদের আরো একটি অধ্যায় আছে, আমি হচ্ছে লাস্টের অধ্যায়টা 10 মিনিটে শেষ করার ট্রাই করবো আর কি। তো কি বলো তোমরা, আমরা একটু কোন শেষ করে ফেলি অধ্যায়টা? সর্বোচ্চ 10 মিনিট লাগবে এখন। 9টা 5 বাজে, আমরা 9টা 15-র মধ্যে, ইনশাল্লাহ 15 থেকে 20-এর মধ্যে শেষ করে ফেলবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তোমরা একটু রেসপন্স করলে আমি দ্রুত, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আর আমি আর এখানে গেলাম না, আমি ডিরেক্টলি 14তম 13তম অধ্যায় চলে আসি। এটা দেখো কি, যে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারটা চলে আসছে আর কি এখানে, হ্যাঁ। আমরা আগের অধ্যায়ে 1956 সাল পর্যন্ত দেখছি। ঠিক আছে? এবং এই অধ্যায়ে আমরা দেখবো যে 70-এ যে নির্বাচন হয়েছে এবং পরবর্তী মুক্তিযুদ্ধের আমরা দেখবো আর কি। ঠিক আছে? দেখো, আমরা আগেই দেখে আসছিলাম যে 1947 সালে পাকিস্তানের সৃষ্টি হলেও পূর্ববাংলার জনগণ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে বঞ্চিত হয়েছিল। আমরা দেখে আসছি কিভাবে বঞ্চিত হয়েছে। 1969-এ গণ অভ্যুত্থান হয়েছিল, গণ আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট আইয়ুব খানের ক্ষমতা হারাইছিল। পরবর্তী সময়ে পূর্ব পশ্চিম পাকিস্তানের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এই পরিস্থিতিতে, এই পরিস্থিতি কি 1970 সালে কি আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1954 সালের মতোই, হ্যাঁ। এবং এই 70 সালের নির্বাচনে 54 সাল থেকেও আরো বেশি বিজয় লাভ করছিল বাংলাদেশিরা আর কি। দেখো সামনে আমরা যাব, এবং তোমাদেরকে আমি শুরুতেই বলে রাখি
এখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে, বাংলাদেশ আওয়ামী লীগের নাম আসবে। এটা তোমরা হচ্ছে কিছু মনে করো না, আমরা হচ্ছে ইতিহাস পড়তে যাই এগুলো জানতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখো যে 1970 সালে যে নির্বাচন আছে সেটা কি, যে পাকিস্তানের প্রথমবারের মতো প্রাপ্ত বয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে জাতীয় নির্বাচনটা আয়োজন করা হয়েছে। এবং জাতীয় পরিষদের নির্বাচন হয়েছে 300 আসন, মোট 300 আসন ছিল। পূর্ব বাংলায় ছিল হচ্ছে কয়টা, যে 165টা 62টা, আর পশ্চিমে ছিল 338টা, মিলাইয়া 300টা, ঠিক আছে। পূর্ব বাংলার প্রধান রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, অর্থাৎ এই যে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগের পরে হচ্ছে ওখান থেকে একটা আলাদা দল গঠন হয়েছিল আওয়ামী মুসলিম লীগ। সেই আওয়ামী মুসলিম লীগটাই কি এক সময় আওয়ামী লীগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করছিল। সেই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং এই দলটা কি হয়েছিল, প্রধান রাজনৈতিক দল হিসেবে ওখানে নির্বাচিত হয়েছিল, ঠিক আছে। নির্বাচন হওয়ার আগে হচ্ছে আরো কিছু বিষয় ঘটে। দেখো 1906 দফার যে ব্যাপারটা আছে, 6 দফা শেখ মুজিবুর রহমান হচ্ছে 6 দফা হচ্ছে ঘোষণা করছিলেন। এবং শেখ মুজিবুর রহমান হচ্ছে 1900 কত সালে, 66 সালে উপস্থাপিত হয়েছিল, যা হচ্ছে বাঙালির মুক্তির সনদ হিসেবে বলা হয়। বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যান সেখানে হয়েছিল। 6 দফা গুলা কি কি, যে কেন্দ্রীয় সরকার শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি দেখবে, ঠিক আছে। বিদেশি বাণিজ্য মুদ্রানীতি প্রাদেশিক সরকারের অর্থাৎ আমাদের সরকারের হাতে থাকবে। রাজস্ব আদায়ের ক্ষমতা আমাদের হাতে থাকবে, মানে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের হাতে থাকবে। 6 নম্বর ছিল যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রদেশে অনুযায়ী ভাগ হবে, প্রদেশ অনুযায়ী ভাগ হবে, অর্থাৎ আমাদের দেশেরটা আমাদের অঞ্চল, আর ওখানেরটা ওখানে যাবে, ঠিক আছে। পুরাটা তারা নিতে পারবে না। দুই অঞ্চলের বাণিজ্যের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, এবং প্রাদেশিক নিজস্ব সেনাবাহিনী ও মুদ্রা নীতি থাকবে। অর্থাৎ এই যে 6 দফা, এই 6 দফাটা বলা ছিল কি, মানে অলিখিত স্বাধীনতার মতোই আর কি, বুঝতে পারছো। অর্থাৎ তোমার হচ্ছে আলাদা মুদ্রা থাকবে, তার মানে কি, আলাদা মুদ্রা কাদের থাকে, একটা দেশেরই কিন্তু থাকে। তোমার হচ্ছে আলাদা সেনাবাহিনী থাকবে, তার মানে একটা দেশেরই কিন্তু সেনাবাহিনী থাকে আর কি। তাহলে এই যে 6 দফা, এই 6 দফাটা হচ্ছে অনেক শক্তিশালী ছিল আর কি স্বাধীনতার জন্য। অর্থাৎ এই 6 দফা হচ্ছে পাকিস্তানিদের পক্ষে না মানা সম্ভব ছিল, আবার হচ্ছে না মানার কারণে মানুষ হচ্ছে এগুলোকে খুব বেশি গ্রহণ করছিল, এবং এগুলো এত কৌশলী ছিল, যার কারণে হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ বা তাদের সাথে যে দূরত্ব সেটা কি অনিবার্য হয়ে পড়ছিল। এটার উদ্দেশ্য ছিল কি, দেখো যে প্রকৃত অর্থে পূর্ব বাংলার স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করা আর কি, এটা মূলত উদ্দেশ্য এখানে ছিল, ঠিক আছে। তারপরে আমরা আরো সামনে যাব, যাইয়া দেখবো যে হচ্ছে নির্বাচনের ফলাফলটা আমরা দেখবো। কত কত সালের নির্বাচন, 1970 সালের নির্বাচন আমরা দেখতেছি আর কি, হ্যাঁ। ওখানে হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচনটা হয়েছিল। ওখানে হচ্ছে যে আমরা দেখছিলাম পূর্ব পাকিস্তানে হচ্ছে কি 162টি আসন ছিল, এবং আওয়ামী লীগে 162টা সবগুলো আসনে কি করছিল, তারা জয়লাভ করছিল, বুঝতে পারছো। এই আওয়ামী লীগ হচ্ছে ওই সময়ে আহ আচ্ছা, এই যে 162 আসন, পূর্ববাংলার সবগুলো আসন কি হয়েছিল, এই পাকিস্তান বাংলাদেশ আওয়ামী লীগ বা পূর্ব পাকিস্তানের মানুষরা তাদেরকে দিয়েছিল। তারপরে পিপলস পার্টি ছিল, জুলফিকার আলী ভুট্টো, সেটা কি হয়েছে, যে 81টি আসন পাইছিল পশ্চিম পাকিস্তানে, এবং স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বাংলাদেশ। সংখ্যাগরিষ্ঠতা আর কি, যে 19টি সংখ্যাগরিষ্ঠতা কি পাইছিল, বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ পাইছিল, ওই সময়ে পাকিস্তানের সব মানুষ কি করছে, বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা পূর্ব পাকিস্তানকে ভোট দিয়েছিল আর কি, ঠিক আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আবারও ক্ষমতা হস্তান্তর করতে কি করছে, ঝামেলা করছে। আমরা দেখছিলাম 54 সালেও ঝামেলা করছিল, এইবারও ঝামেলাটা করছিল, ঠিক আছে। এর ফলে কি হয়েছে, একটা রাজনৈতিক চরম সংকট তৈরি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি যাও দেখো সামনে কি হয়েছে। এর ফলে যে ব্যাপারগুলা হয়েছে, 1971 সালে জানুয়ারি মাস, হ্যাঁ, রাজনৈতিক অচল অবস্থা। যে ওই সময় কি হইলো, যে ভুট্টো হয়েছে। আচ্ছা, ভুট্টো বলল যে দুই অঞ্চলের দুই নেতা ছাড়া জাতীয় পরিষদ বসতে পারবে না। যখন তারা এককভাবে পরাজিত হয়ে গেল, এখন তো হচ্ছে আমাদের জাতীয় নেতা আমাদের বাংলাদেশ থেকে হওয়ার কথা, তো সে বলতেছে যে না, দুই অঞ্চল থেকে দুইজন হইতে হবে। মানে প্রথম চাইছিল একা খাইতে, পরে যখন দেখলো যে একা খাইতে পারতেছে না, এখন বলছে যে ভাই তুই খা, কিন্তু আমাদের তুই একা। এই ধরনের ব্যাপার সবার আছে, বুঝছো। তারপরে দেখো যে 25শে মার্চ সভা স্থগিত, একটা সভা ছিল,
এটা স্থগিত করা হইলো, যার ফলে সারা বাংলা বিক্ষোভে শুরু হইলো। তারপরে আবার 7ই মার্চ হচ্ছে 71 সালে বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে বঙ্গবন্ধু বিশাল একটা ভাষণ দিল। 7ই মার্চের যে ভাষণ তোমরা নিশ্চয়ই জানো। এবং সেখানে বলা হয়েছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এইখান থেকে কি হয়ে গেল স্বাধীনতার, আর মনে করলো যে কি মানুষকে আর বসে থাকা যাবে না, এখন আমাদের একমাত্র হচ্ছে স্বাধীনতা ছাড়া এদের সাথে আর কোনো কিছু আপোষ করার সুযোগ নেই। ঠিক আছে। এবং এই ভাষণের ফলে দেখো যে মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা কিন্তু এই ভাষণের মধ্যে ছিল। অর্থাৎ বাঙালিরা, অর্থাৎ তুমি হচ্ছে সব ধরনের প্রস্তুতি কি করছে বাঙালিরা এখান থেকে নিয়ে নিছিল। ঠিক আছে। তারপরে দেখো কি হইলো, আমরা যদি এখানে পরবর্তীতে আসি, মুক্তিযুদ্ধের যে সূচনাটা হইলো, যে দেশ জুড়ে হচ্ছে প্রতিরোধ গড়ে, আচ্ছা একটা বিষয়কে ফালাই আসছি আমরা, হ্যাঁ, অপারেশন চার্জ লাইট। এটা দেখো যে এই সময় হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীরা রাতে হঠাৎ অস্ত্র আক্রমণ চালায়, যে 26শে মার্চ, কালো রাত আমরা যেটা বলি, 25শে মার্চ আর কি, দীর্ঘ 26শে মার্চ শুরুতে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর সহ বিভিন্ন স্থানে গণহত্যা তারা করে। এবং 26শে মার্চ 71 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং গ্রেপ্তার হয়েছিলেন, গ্রেপ্তারের আগে ঘোষণা দেন। এবং চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক আছে। জিয়াউর রহমানের চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটা কিন্তু তিনি দিয়েছিলেন। ঠিক আছে। এবং এর ফলে সশস্ত্র মানে অস্ত্র সহ বাঙালিরা কি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরো সামনে যদি যাই, দেখো মুক্তিযুদ্ধের সূচনাটা যদি তোমরা দেখো, আচ্ছা, যে মুক্তিযুদ্ধের সূচনা কেমনে হয়েছে, যে মার্চ থেকে ডিসেম্বর, এই যে মার্চ থেকে শুরু হয়েছিল, 26শে মার্চ থেকে শুরু হইলো, দেখা মুক্তি মানে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আর কি। এবং ডিসেম্বর পর্যন্ত সেটা চলছে। ঠিক আছে। দেশ জুড়ে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, সেনা, ইপিআর, পুলিশ, ছাত্র, সাধারণ মানুষ যোগ দেয়। হ্যাঁ, 71-এ 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। একটা অস্থায়ী সরকারও ইতিমধ্যে গঠন করা হয়েছে, মুজিবনগর সরকার। এবং রাষ্ট্রপতিকে করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে, তিনি জেলে ছিলেন, তারপর তাকে আসনে করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। ঠিক আছে। এবং বলা হয় যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে, তাজউদ্দিন আহমদ। ঠিক আছে। এবং সদর দপ্তর ছিল কলকাতা। ঠিক আছে। এই কলকাতা থেকে হচ্ছে এই সরকারটা পরিচালিত হইতো। ঠিক আছে। এবং হচ্ছে গেরিলা যুদ্ধ, সেক্টর ভিত্তিক বিভিন্ন সংগঠন গড়ে উঠছিল আমাদের এই যুদ্ধটা পরিচালনা করার জন্য। ঠিক আছে। আমরা একদমই শেষে চলে আসছি। মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠন ছিল, দেখো কি কি সংগঠন ছিল সেখানে। দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেক সেক্টরের নেতা একজন সেনা অফিসার ছিলেন। মুক্তি বাহিনী গেরিলা যুদ্ধ পরিচালনা করে, এবং মিত্র বাহিনী ইন্ডিয়ান আর্মিরাও কি ছিল, ডিসেম্বরের আগে মাসে মুক্তিযুদ্ধে তারা যোগদান করছিল আর কি। যদিও এগুলা নিয়ে অনেক বিতর্ক আছে, আপাতত আমরা এগুলাই পড়ি আর কি। ঠিক আছে। ইন্ডিয়ান আর্মিদের নিয়ে অনেক বিতর্ক আছে, তারা দেখা গেছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু বাংলাদেশের শোষণ করে অনেক কিছু বাহিনী বলা টলা আছে আর কি। হ্যাঁ, আমরা এখানে যেটা দেখি কি হয়েছে, যে মুক্তিযুদ্ধের 11টা সংগঠন হয়েছিল, 11টা সেক্টর হয়েছিল। প্রত্যেকটা সেক্টরে একজন সেনাবাহিনী সেনা অফিসার ছিলেন। এবং হচ্ছে আমাদের সাধারণ মানুষ যারা ছিল তাদের মাধ্যমে গেরিলা যুদ্ধ পরিচালিত হয়েছিল। এবং ইন্ডিয়া থেকে মিত্র বাহিনী, ইন্ডিয়ান আর্মিরাও কি করছিল আমাদের এখানে যুদ্ধ তারা কিন্তু করছিল। ঠিক আছে। ওকে। তারপরে হচ্ছে আমরা একদমই শেষে চলে আসছি। বিজয় অর্জন আমাদের 16ই ডিসেম্বরের বিজয় অর্জন হয়েছে, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি লাভ করছে। ঠিক আছে। এবং সবচেয়ে বড় যে নোটিশটা সেটা হচ্ছে যে দীর্ঘ 9 মাসের রক্তকয়ী জীবনকয়ী যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে আমাদের প্রায় 30 লক্ষ শহীদ হন এবং 2 লাখ নারী নির্যাতনের শিকার হয়েছিলেন। ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ, বাংলাদেশ আমরা 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সেই বাংলাদেশটা পেয়েছে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে সারসংক্ষেপটা দেওয়া আছে, এই অধ্যায়ের 6 দফার কথা বলা আছে, 70-এর নির্বাচনের কথা বলা আছে, 7ই মার্চের ভাষণ আছে, 25শে মার্চের কালো রাত যেটা আছে সেটা গণহত্যা যেটা, এবং 16ই ডিসেম্বর বিজয়টা আছে। এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের 4টা অধ্যায় আমরা কভার করে ফেললাম। আমি বলছিলাম 15তে শুরু করব, আমি 16তে শুরু করে দিয়েছি। ঠিক আছে। 1 মিনিট বলা লাগছে আর কি আমাদের। ঠিক আছে। তোমাদের সবকিছু বুঝছো কিনা এবং তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমি হচ্ছে
তোমাদেরকে আজকে বলছিলাম এই স্লাইডটা দিব, আজকে আর পারবো না স্যার, প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তোমরা দেখছো মাঝখানে কথা বন্ধ হয়ে গেছিল। তো আমি স্লাইডটা আজকে দিচ্ছি না, ইনশাল্লাহ কালকে দিয়ে দিব এই স্লাইডটা। কালকে আমি অফিসে এসেই তোমাদের কাছে স্লাইডটা দিব এবং একটা লেকচার শিট দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আমরা লিভ নিয়ে নিব। কয়জন আছে দেখি? মাত্র হচ্ছে দেখতে পাচ্ছি কয়জন আছে, নিবা, মীরা এবং লাইবা আছে, আরাবি আছে, চারজন, তুমি তিনজন আছো, ঠিক আছে। বলো তিনজনে কি শেষ পর্যন্ত বুঝতে পারছো কিনা? ওকে, আরবি বুঝতে পারছে। বাকি যে দুইজন আজনিবা এবং হচ্ছে মীরা, তোমরা দুজন কি বুঝতে পারছো সবকিছু? ঠিক আছে, ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তোমরা তাহলে তিনজনই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই রাখলাম। আর কালকে এসে ইনশাল্লাহ স্যার এই স্লাইডটা তোমাদের গ্রুপে দিয়ে দিব এবং একটা লেকচার শিটও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, যেখানে অনেকগুলো এমসিকিউ থাকবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।